আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমাদের পেইড ব্যাচের ক্লাসটা 9টার দিকে ছিল। আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ক্লাসটা একটু লেট করে নিলাম এবং ভাবলাম যে না, আজকের ক্লাসটা একটু সবার সাথে শেয়ার করে দিই এবং সবাই মিলে আমরা ক্লাসটাকে এনজয় করি। কারণ আজকের ক্লাসে বেশ কিছু ইফেক্টিভ ইনফরমেশন আমরা জানতে পারবো। আমরা প্রথম ক্লাসে যা জেনেছি, দ্বিতীয় ক্লাসে তার থেকে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি ইনফরমেশন আমরা জানতে পারবো। খুব অথেন্টিক কিছু ইনফরমেশন আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। সো কলিজার ভাই বোন, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে আজকের ক্লাসটা আপনার লাইফের সবচেয়ে বেস্ট একটা ক্লাস হতে যাচ্ছে। সো ক্লাসটা অবশ্যই আমরা সবাই শেয়ার করব এবং সবাই মিলে ক্লাসটাকে আমরা এনজয় করব। তার আগে আমি একটু আবারও বলে নিচ্ছি, আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আমাদের ক্লাসটা একটু লেট করে শুরু হওয়ার জন্য। সো আমরা ইতোমধ্যে যারা অলরেডি জয়েন করেছি তারা একটু আমরা লাইভ ক্লাসটাকে শেয়ার করে দিব যাতে করে সবাই মিলে ক্লাসটাকে আমরা এনজয় করতে পারি। হ্যাঁ, সবাই মিলে যেন আমরা ক্লাসটাকে কি করতে পারি ভাইয়া, এনজয় করতে পারি। সো সবাই একটু আমরা শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। সবাই আমরা একটু শেয়ার করে কমেন্টে ডান লিখবো। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, শুধু এতটুকু বলতে পারি আজকের ক্লাসটা আপনার জীবনের সবচাইতে স্বাদময় একটা ক্লাস হবে, সবচাইতে তৃপ্তিময় একটা ক্লাস হবে। ক্লাস নিতে নিতে গলা ভেঙে গেছে, কিন্তু তারপরও তেজ কমে নাই। কারণ ভালো জিনিস শেখাই তো মজা লাগে, আর স্টুডেন্ট যখন ভালো জিনিস ভালোভাবে নেয় তখন অন্যরকম একটা স্পৃহা বা অন্যরকম একটা মজা পাওয়া যায়। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার কলিজার ভাই, আমার কলিজার বোন, ক্লাসটাকে আমরা সবাই শেয়ার করে দিব এবং শেয়ার করে আমরা কমেন্টে ডান লিখবো যে ভাই আমরা শেয়ার করেছি। সবাই আমরা একটু কমেন্টে ডান লিখবো যে ভাই আমরা শেয়ার করেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের ক্লাসটা যারা শেয়ার করবে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আমি নিজেও শেয়ার করে দিলাম। কেন? কারণ ক্লাসটা তো অনেক গুরুত্বপূর্ণ। সেরকম একটা গুরুত্বপূর্ণ ক্লাস সবাই আমরা শেয়ার করবো, এটাই তো স্বাভাবিক, তাই না? ওকে, আপনারা যারা 7টার দিকে ক্লাস করছেন একটু কমেন্ট করেন তো ক্লাসটা কেমন ছিল। আজকের ক্লাস যারা এনজয় করছেন একটু বলেন ক্লাস কেমন ছিল। পরিচয় ভাই বোন, মাশাআল্লাহ, আমরা অলরেডি প্রায় 400 স্টুডেন্ট চলে এসেছি। আমরা 400টা শেয়ার করলে কিন্তু আমরা 800 স্টুডেন্ট অলরেডি হয়ে যাব। সো আমি চাচ্ছিলাম সবাই মিলে মিশে শেয়ার টেয়ার করে দেন আমরা ক্লাসটাকে এনজয় করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, ওকে, আমরা কি সবাই শেয়ার করতেছি? একটু শেয়ার করে দেই, একটু শেয়ার করে দেই। কলিজার ভাই, কলিজার বোন, একটু শেয়ার করতে হবে যে আজকে ক্লাসটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ দেখে আমি ভাবলাম যে না, সবার জন্য উন্মুক্ত করে দিই এবং সবাই মিলে ক্লাসটাকে আমরা এনজয় করি। ওকে, সোহাগ সাহেব, এখানে কমেন্ট ভালোভাবে দেখা যাচ্ছে না, একটু ব্যবস্থা করো কমেন্টগুলো দেখার জন্য। আর যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, এখন যারা আমাদের আমাদের এটা আসলে পেইড ব্যাচের ক্লাস ছিল, কিন্তু পেইড ব্যাচের ক্লাসটা আমি জাস্ট টাইমে শুরু করতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। কেউ কি বলবো, মন খারাপ করবেন, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে একটু দেরি হয়ে গেছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আর আবারও বলতেছি, সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর মধ্যে থাকলে এই বই সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর মধ্যে থাকলে অবশ্যই আপনারা কি পেয়ে যাবেন, বই গিফট হিসেবে পেয়ে যাবেন। আচ্ছা কলিজার ভাই, কলিজার বোন, শুরুটা করি খুব ইফেক্টিভ একটা জায়গা থেকে। দেখেন, খুব মনোযোগ দিতে হবে। আজকের ক্লাসটা বেসিক দিয়ে আমরা শুরু করব, বিকজ আজকের এই ক্লাসটা একটা পেইড বেসের ক্লাস। সো বেসিক আমরা জানার পরে দেন আমরা কি করব, আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। হিউজ এমসিকিউ আছে, প্রত্যেকটা এমসিকিউ সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা নেব ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমরা বেসিক জেনে আসি। বেসিক জানার আগে আমরা গত ক্লাসে শেষ করছিলাম কোথায় বলেন তো? আমরা গত ক্লাসে গিয়ে শেষ করছিলাম রেখা, রশ্মি, রেখাংশ এবং কোণে গিয়ে। কিন্তু আজকে আমরা শুরু করব বহুভুজ দিয়ে আর ত্রিভুজ দিয়ে আমরা শেষ করব। তাহলে সবাই আমরা হেডিং দেই বহুভুজ। কি হেডিং দেব? বহুভুজ। হেডিং দিছি বহুভুজ। আমার কলিজার ভাই বোন, যখনই আমি বহুভুজের কথা বলবো
এই বহুভুজের দুইটা শর্ত মনে রাখবো। কয়টা শর্ত? দুইটা শর্ত মনে রাখবো। এই দুইটা শর্তের ওপর ডিপেন্ডেবল হচ্ছে আমার বহুভুজ। একটা বহুভুজের কথা যখন আমি বলবো, 1 নাম্বার শর্তে আমি যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে একটা বহুভুজের সকল বাহু সমান হয়। সকল বাহু সমান হয়। সকল বাহু কি হয়? সমান হয়। জাস্ট তথ্যগুলো একটু টুকাই নিব খাতা কলম সাথে থাকলে। আর খাতা কলম সাথে না থাকলে জাস্ট পুরো ক্লাসটাকে অ্যামেজিং মেথডে একটু এনজয় করার চেষ্টা করব। ও আমার কলেজার ভাই, ও আমার কলেজার বোন, একটা জিনিস ফিল করেন যখন আপনি সমবাহু ত্রিভুজ আঁকেন, সমবাহু ত্রিভুজের সময় আপনার 3টা বাহু সমান থাকে। আর 3টা বাহু সমান থাকার কারণে তার ভেতরে 3টা কোণ সমান থাকে। তাহলে আমরা কি বলতে পারি না, যেখানে সকল বাহু সমান হবে সেখানে 2 নাম্বার বৈশিষ্ট্যে কি আমরা বলতে পারি কিনা বলেন, যে সকল কোণ সমান হবে। অর্থাৎ একটা বহুভুজের ভেতরে যদি 3টা বাহু থাকে, 3টা বাহু যেমন সমান হবে তার ভেতরে 3টা কোণ থাকলে 3টা কোণ সমান হবে। এবং একটা চতুর্ভুজের 4টা বাহু যদি সমান হয় তার ভেতরের কোণগুলো সমান হবে। এইভাবে আমরা পুরো সিস্টেমটাকে একটু অবজার্ভ করার চেষ্টা করি। দেখেন কলিজার ভাই, কলিজার বোন, আমি যদি এখন বলি যে একটা ত্রিভুজ আঁকবো, আমি একটা ত্রিভুজকেও কিন্তু আমরা বহুভুজ বলতে পারি। কিন্তু আমরা যেটা করব, এই নমুনা একে আমরা বের করা শিখবো। নমুনা একে আমরা বের করা শিখবো যে একটা বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কিভাবে বের করতে হয়। অন্তস্থ কোণের সমষ্টি, এই অন্তস্থ কোণের সমষ্টি বের করার জন্য সারা জীবন সূত্র মুখস্থ করেছি, কিন্তু আজকের পর থেকে প্রতিজ্ঞা করলাম জ্যামিতি মানে মজা, জ্যামিতি মানে মজা, জ্যামিতি মানে আমাকে প্র্যাকটিক্যাল ভিউ দিয়ে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে এবং প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে সেট করে নিতে হবে। আমি আর মুখস্থ করব না। আজকে আমরা এমনটাই করব, অন্তস্থ কোণের সমষ্টি বের করার সময় আমরা কোনো কিছু মুখস্থ না করে প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে মনে রাখা যায় এই কৌশল অবলম্বন করব। ও আমার কলিজার ভাই, একটু দেখার চেষ্টা করেন। মনে করেন এটা একটা ত্রিভুজ, যেহেতু বহুভুজের একটা অংশ ত্রিভুজ, কারণ 2 বা ততোধিক বাহুযুক্ত একটা আবদ্ধ ক্ষেত্রকেই আমরা কি বলবো? বহুভুজ বলবো। তাহলে ত্রিভুজ একটা বহুভুজ, কিন্তু ত্রিভুজ একটা বহুভুজ হইলেও এর 3টা বাহু সমান হওয়ার কারণে এর 3টা কোণ সমান হবে। 3টা বাহু সমান হওয়ার কারণে এর 3টা কোণ কি হবে? সমান হবে। ও আমার কলিজার ভাই, এবার যদি এই ত্রিভুজের 3 কোণের সমষ্টির কথা বলি, আপনি বলবেন 180 ডিগ্রি, কিন্তু আমি এখানে একটা চতুর্ভুজ আঁকলাম। এবার বলেন এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? আপনি বলবেন 360 ডিগ্রি। কিভাবে বলবেন? আপনি বলবেন আমি মুখস্থ করেছি। মুখস্থ বিদ্যা থেকে বের হওয়ার চেষ্টা করেন। ও আমার কলিজার ভাই, একটা চতুর্ভুজকে যদি আমরা কর্ণ দ্বারা বিভক্ত করি তাহলে এখানে আমরা টোটাল ত্রিভুজ পাবো কয়টা বলেন? 2টা ত্রিভুজ পাবো। ও আমার কলিজার ভাই, আমি যদি একটা পঞ্চভুজ আঁকার চেষ্টা করি, এই পঞ্চভুজে আমি যদি এখন ত্রিভুজ অঙ্কন করি, টোটাল ত্রিভুজ সংখ্যা আমি কয়টা পাচ্ছি বলেন? 3টা ত্রিভুজ সংখ্যা পাচ্ছি। 3টা ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজের কোণের মান কত বলেন? 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা বলবো 3 গুণন 180 ডিগ্রি সমান 540 ডিগ্রি। এবার যদি আমি একটা ষড়ভুজ আঁকি, একটা ষড়ভুজ এঁকে ফেললাম। একটা ষড়ভুজের ভেতরে যদি আমি ত্রিভুজ আঁকতে চাই, দেখেন কয়টা ত্রিভুজ আঁকা যায়? 1টা 2টা 3টা 4টা ত্রিভুজ আঁকা যায়। প্রত্যেকটা ত্রিভুজের ভেতরের অন্তস্থ কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 4 গুণন 180 ডিগ্রি 720 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা ভুজের ভেতরে যতগুলো ত্রিভুজ উৎপন্ন হয় প্রত্যেকটা ত্রিভুজের মান 180 ডিগ্রি গুণন। এখন ত্রিভুজ আসলে কয়টা করে উৎপন্ন হয় এটা আমরা কিভাবে বুঝবো? আজকের পর থেকে মনে রাখবেন, আপনাকে যদি কখনো কোশ্চেন করা হয় 100 বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত, আপনি চোখ বন্ধ করে বলবেন যে একটা ভুজের যতগুলো বাহু হবে তার থেকে 2 কম তার ভেতরে ত্রিভুজ সংখ্যা উৎপন্ন হবে। এটা কিভাবে ফিল করবেন দেখেন একটু কলিজার ভাই বোন। একটা ত্রিভুজের বাহু কয়টা? 3টা বাহু থেকে 2টা বাহু বাদ দেন, থাকে কয়টা? একটা। 1 গুণন 180। এবার সেম ভাবে আপনি একটা চতুর্ভুজে চলে আসেন। চতুর্ভুজের বাহু কয়টা বলেন? 4টা বাহু। 4টা বাহু থেকে 2টা বাহু বাদ দেন, থাকে কয়টা? 2টা। 2 গুণন 180।
এবার আপনি পঞ্চভুজে চলে যান। পঞ্চভুজে যতগুলো বাহু থাকবে তার থেকে 2 কম ত্রিভুজ সংখ্যা উৎপন্ন হবে। পঞ্চভুজের বাহু 5টা, 5 থেকে 2 বাদ দিলে থাকে 3। এবার আপনি ষড়ভুজের দিকে লক্ষ্য দেন। ষড়ভুজের বাহুর সংখ্যা হচ্ছে 6টা, 2 কম দিলে তার ভেতরে ত্রিভুজ উৎপন্ন হবে 4টা। আমরা প্র্যাকটিক্যালি একেও দেখলাম 4টা। তার মানে একই নমুনা অনুসরণ করে এবার যদি আপনাকে আমি বলি একটি 12 বাহু বিশিষ্ট বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত, আপনি বলবেন যার বাহুর সংখ্যা 12টা তার ভেতরে ত্রিভুজ উৎপন্ন হবে 100% 10টা। 10 গুণন 180 অর্থাৎ 1800 ডিগ্রি, অর্থাৎ 1800 ডিগ্রি। আমার কথা কি বুঝতে পেরেছেন কলিজার ভাই বোন? কথা কি বুঝতে পেরেছেন? আমি একটু আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটাই একটা ভুজের ভেতরে যতগুলো বাহু থাকে তার থেকে 2 কম তার ভেতরে ত্রিভুজ উৎপন্ন হয়। যেমন আপনাকে একটা কোশ্চেন করলাম, আমি বললাম 102টা বাহু বিশিষ্ট একটা বহুভুজের ভেতরে অন্তস্থ কোণের সমষ্টি কত? আপনি কি বলবেন? 102টা বাহু বিশিষ্ট, 102টা বাহু বিশিষ্ট, 102টা বাহু বিশিষ্ট একটা বহুভুজের ভেতরে ত্রিভুজ উৎপন্ন হবে 100টা। 100 গুণন 180, 100 গুণন 180, 18,000 ডিগ্রি, 18,000 ডিগ্রি। আপনাকে আমি প্রশ্ন করলাম, 22টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত? যার বাহু 22টা তার ভেতরে ত্রিভুজ উৎপন্ন হবে 20টা। 20 গুণন 180, মান বের হয়ে গেল। আপনাকে আমি প্রশ্ন করলাম একটি বহুভুজের 52টি বাহু আছে, এই 52টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত? যার বাহুর সংখ্যা 52টা তার ভেতরে ত্রিভুজ আছে 50টা। 50 গুণন 180। আশা করছি অন্তস্থ কোণের সমষ্টি আর কোনোদিন ভুল হবে না। ভুল হবে কলিজার ভাই বোন, আর ভুল হবে? কলিজার ভাই বোন যারা এখন আমরা শেয়ার করি নাই অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিব। আর সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আমরা কি পেয়ে যাব? নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা পেয়ে যাব ইনশাআল্লাহ। নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। সবাই আমরা যার জায়গা থেকে একটু শেয়ার করব, কারণ অলরেডি প্রায় আমরা 900-র মতো স্টুডেন্ট ক্লাস করতেছি। আর যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করেন নাই অবশ্যই ক্লাসে রিয়াকশন ইউজ করবেন। ওকে, তাহলে এবার দেখেন আমরা নমুনা 1 ক্লিয়ার। এবার লেখেন নমুনা 2। এই নমুনা 2-এ আমরা শিখব একটি অন্তস্থ কোণ বের করা। কয়টি অন্তস্থ কোণ? একটি অন্তস্থ কোণ বের করা শিখব। একটি অন্তস্থ কোণের সমষ্টি বের করলাম, কিন্তু একটা অন্তস্থ কোণ কিভাবে বের করব? কলিজার ভাই বোন আপনাকে প্রশ্ন করা হচ্ছে এভাবে, আপনাকে একটা প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে আপনাকে বলা হচ্ছে একটি পঞ্চভুজের খুব মনোযোগ দিতে হবে, একটি পঞ্চভুজের একটি অন্তস্থ কোণের মান কত? একটি অন্তস্থ কোণের মান কত? একটি অন্তস্থ কোণের মান কত? আপনি প্রশ্নের উত্তর কি দিবেন? খুব সিম্পল লজিক। কলিজার ভাই বোন মনে রাখবেন, একটা ত্রিভুজের বাহু থাকে 3টা, তার ভেতরে কোণ থাকেও কিন্তু 3টা। একটা চতুর্ভুজের বাহু থাকে 4টা, তার ভেতরে কোণ থাকে 4টা। একটা পঞ্চভুজের কথা বলেছি, তাহলে একটা পঞ্চভুজের বাহু 5টা, তার ভেতরে কোণ থাকে 5টা। সো এই জায়গা থেকে আমরা কি একটু বলতে পারি যে 5টি অন্তস্থ কোণের সমষ্টি, 5টি অন্তস্থ কোণের সমষ্টি, এই 5টি অন্তস্থ কোণের সমষ্টি তার বাহুর সংখ্যা যতগুলো হয় তার থেকে 2 কম ত্রিভুজ উৎপন্ন হয় 3 গুণন 180 ডিগ্রি। রাইট না রং? রাইট, বুঝতে পেরেছেন? আশা করছি আমার মেথডটা আপনার মাথায় ঢুকেছে। এই 5টা অন্তস্থ কোণের সমষ্টি 3 গুণন 180, বিকজ যার বাহুর সংখ্যা 5টা তার ভেতরে ত্রিভুজ ছিল 3টা। 3 গুণন 180, এই 540 ডিগ্রি হচ্ছে আমার 5টা অন্তস্থ কোণের সমষ্টি। কিন্তু আমাকে বের করতে বলছে একটি অন্তস্থ কোণের মান। ও আমার কলিজার ভাই, আমি যদি এবার একটি অন্তস্থ কোণের সমষ্টি বের করতে চাই বা মান বের করতে চাই, তাহলে আমি কি করব? 3 গুণন 180 ভাগ তার কোণের সংখ্যা। কয়টা কোণ? 5 দ্বারা ভাগ করেন। 5 দ্বারা এবার কাটেন। 5 একে 5, 3 5 15, 16 17 18 30, 5 6 30, 36 আর 3 গুণ করেন। 3 6 18, 18 8,
হাতের 1 3 3 9 রেখে 10, 108 ডিগ্রি হচ্ছে আমার 100, মানে একটা অন্তস্থ কোণের মান 108 ডিগ্রি। 108 ডিগ্রি, কথা কি বুঝতে পেরেছি কলিজার ভাই বোন? 108 ডিগ্রি, 108 ডিগ্রি। সেম পন্থা অনুসরণ করে আমাকে যদি এখানে বলতো একটি ষড়ভুজের একটি অন্তস্থ কোণের মান কত, আমি কি করতাম? আমি জাস্ট এখানে 6টির কথা লিখতাম। 6টি অন্তস্থ কোণের সমষ্টি আমি কি দিতাম বলেন? 6টি অন্তস্থ কোণের সমষ্টি আমি দিতাম 4 গুণন 180, কারণ যার বাহুর সংখ্যা হবে 6টা, তার ভেতরে ত্রিভুজ থাকবে 4টা। 4 গুণন 180, তাহলে আমাকে ষড়ভুজের একটা অন্তস্থ কোণের মান বের করতে বলেছে। তাহলে একটা অন্তস্থ কোণের সমষ্টি কত হবে? 4 গুণন 180 ভাগ কত ভাইয়া? ভাগ হচ্ছে 6। 6 কে 6, 3 6 18 0 30, 3 4 12, 120 ডিগ্রি। 120 ডিগ্রি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কলেজের ভাই বোন? কনসেপ্ট ক্লিয়ার? 35-এর আন্দোলনে সময় টিভিতে দেখছেন? হ্যাঁ, সময় টিভিতে দেখবেন। চ্যানেল 24-এ কোশ্চেন ফার্স্ট দিয়ে সর্বপ্রথম মামিনুল স্যার বা জব মেডিসিনের টিমকে দেখবেন। যেখানেই অন্যায় সেখানেই আপনারা জব মেডিসিনকে দেখবেন অন্যায়কে প্রতিরোধ করার জন্য। যেখানে হেল্প করা দরকার সেখানেই আপনি জব মেডিসিনকে দেখবেন। পানিবন্দী মানুষদের জন্য পুরো বাংলাদেশে আমি বলবো নট এনি পারসন, আমাদের আগে কেউ যায় নাই। যেদিন পানিতে তারা ডুবতেছিল ফেনীবাসী, নোয়াখালীবাসী, ওই দিন রাতে 3টার দিকে রওনা দিয়েছিলাম। আমরা সব সময় বিপদের সঙ্গী হিসেবে থাকার চেষ্টা করি, কারণ দুনিয়াটা ছোট। বিপদে আজকে আপনার আপন আমি, কালকে আপনি আমার আপন। বিকজ আপনি যদি কারো বিপদ দেখে চেয়ে থাকেন, এই বিপদ আপনার কাছে আসবে, এটা আমরা সব সময় ফিল করি। কারণ একটা জিনিস মনে রাখবেন, অন্যের বিপদে যারা হাসে তার কাছে ওই বিপদটা এসে বলে এবার তুমি সামলাও। কেমনে সামলাবা? এই জন্য বিপদ মোকাবেলা করতে হবে একে অপরের সাহায্যের মাধ্যমে। আমি বিপদে পড়ছি, আপনি আমাকে হেল্প করবেন, আপনি বিপদে পড়ছেন, আপনাকে আমি হেল্প করব। এভাবেই আমরা চলতেছি। 35-এর আন্দোলন একটা ন্যায্য আন্দোলন। 35-এর আন্দোলন এটা তো তারা চায়নি, তারা তো বলেনি আমার 35 বছর হয়ে গেছে, আমার 35 বছর হয়ে গেছে, আমাকে এমনি একটা চাকরি দাও। আমার 30 বছর ক্রস করেছে, আমাকে একটা এমনি চাকরি দাও। তারা বলেছে করোনার কারণে, সেশন জটের কারণে যে সময়গুলো আমাদের নষ্ট হয়েছে, এই সময়গুলোকে আমাদের ফেরত দেন। আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিতে চাই। আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে দেখাতে চাই যে না, আমরা মেধাবী ছিলাম। স্বৈরাচারী সরকার বিভিন্ন ধরনের ক্রন্দন কাজে লাগিয়ে, বিভিন্ন ধরনের সহনশীলতা কাজে লাগিয়ে, মামা খালু উমুক তুমুক ভক্কর চক্কর কাজে লাগিয়ে, আত্মীয় স্বজনদেরকে সব জায়গায় নিয়োগ দিয়ে এই মেধাবীগুলোকে বঞ্চিত করেছে। এই মেধাবীগুলো, অনেক স্টুডেন্ট আমার কাছে এসে বলতেছে, ভাইয়া আমি সর্বমোট একবার বিসিএস দেওয়ার সুযোগ পেয়েছি। আমি কি অপরাধ করেছিলাম ভাইয়া? আমি কি অপরাধ করেছিলাম? আমার দোষটা কোথায়? একদিন এক স্টুডেন্ট আমাকে মেসেজ করে বলতেছে, ভাইয়া আপনার প্রতিষ্ঠান আছে এই জন্য আপনি 35 চাচ্ছেন। তখন আমি তাকে বলছিলাম যে না, 35 আমি ওই জন্য চাচ্ছি না। আর যদি ওই উদ্দেশ্যে আমি 35 চাই যে আমার ব্যবসা চাঙ্গে উঠবে, ব্যবসা ভালো হবে, সৃষ্টিকর্তা যাতে আগামীকালকের মধ্যে আমাকে পরকালে পরলোক গমন করে এবং খুব খারাপ ভাবে মৃত্যু দেয়। আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখেছিলাম, অন্যায়ের বিরুদ্ধে থাকবো। কে কি বলতেছে আই ডোন্ট কেয়ার ইট, কে কি বললো, কে কি করলো আই ডোন্ট কেয়ার ইট। আমি আমার মতো, আমরা আমাদের মতো। কেউ আমাদেরকে খারাপ ভাবলে খারাপ ভাবতে পারে। বর্ণাঢ্য পানিবন্দীদের জন্য এই মাসে যত টাকা উঠতেছে সবগুলো টাকা নিয়ে পানিবন্দী মানুষদের কাছে যাব। এক প্রকার চক্র আমাদেরকে বলতেছে যে আপনারা আদৌ কি টাকা দিবেন? আরে ভাই, ভিডিও দেখ মামিনুল স্যার পেজে, যে মামিনুল স্যার কি রকম জায়গায় গিয়ে ত্রাণ দিয়ে আসছে। ভিডিও দেখ। আমাদের সম্পর্কে জেনে শুনে আমাদের নিয়ে কমেন্ট করা দরকার। যারা জানে না ওকে জানা দরকার। আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে আছি। 1550 টাকা কি কোর্স নেই রে ভাই? ব্যবসা যদি করতাম কোর্স ফি রাখতাম 4000 টাকা, ব্যবসা যদি করতাম কোর্স ফি রাখতাম 10,000 টাকা। দাও টাকা, ব্যবসা করতেছি আমি। 1500 টাকা দিয়ে 1050 টাকার বই দিয়ে 400, 450, 500 টাকার মধ্যে আমার স্টাফ স্যালারি, আমার রুম ভাড়া সবকিছু দেওয়ার পর একটা টিচারের ভাগে 50 টাকা 100 টাকা পড়ে না। ব্যবসা করতেছি।
এটাকে কি ব্যবসা করা বলে? বলেন, এটাকে ব্যবসা করা বলে? যে যাই ভাবুক, আমরা আমাদের মতো, আমরা আমাদের মতো ভাই। কারো ভালো লাগলে লাগুক, কারো না লাগলে না লাগুক। আমি কেন মাঝে মধ্যে একটু ভনিতা করি, স্ট্রাকচার চেঞ্জ করি, কথার স্টাইল চেঞ্জ করি? বিকজ একটা স্টুডেন্ট একটা স্কিনের ওপর তখনই মনোযোগ ধরে রাখতে পারবে যখন তার মুখে হাসি থাকবে, যখন সে এক্সট্রাঅর্ডিনারি কিছু ব্যতিক্রমী জিনিস পাবে। এই জন্য মাঝে মধ্যে একটু ভনিতা করা লাগে। অটিস্টিকের মতো যদি আজকে ক্লাস নিতাম, এই বুঝতে পেরেছো আমি যে কথাটি বলছি, তোমরা কি বুঝতে পেরেছো? ঠিক আধা ঘন্টা পরে দেখতাম যে আমার স্টুডেন্ট এখন ক্লাস করতেছে 900, তখন দেখতাম আমার স্টুডেন্ট ক্লাস করতেছে 9 জন। করতেছে না? ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, উমুক ক্যাডার, তুমুক ক্যাডার ক্লাস নেয়, ক্লাসে উপস্থিত থাকে 30 জন। মামিনুল স্যারের ক্লাসে কেন 900 থাকে? মামিনুল স্যারের ক্লাসে কেন 1200 থাকে, 1400 থাকে? স্টাইল পারি অ্যাক্টিভ রাখার জন্য, মনোযোগ ধরে রাখার জন্য আমরা স্ট্রাকচার চেঞ্জ করি। নিয়ম। কে কি ভাবলো, আই ডোন্ট কেয়ার ইট। যাই হোক, আমরা পড়াশোনায় চলে আসি। কলেজের ভাই বোন, আমরা পড়াশোনায় চলে আসি। ওকে কলেজের ভাই বোন, আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে 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 হ্যাঁ, 2 দিনের দুনিয়ায় কে কারে দেখবে? 2 দিনের দুনিয়ায় আজকে আসি কালকে নাই, এটা ভেবে আমাদেরকে কাজ করা উচিত। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, আপনি যখন একটা অন্তস্থ কোণের মান বের করবেন, জাস্ট ফিল করেন, মনে করেন একটা ষড়ভুজ এঁকেছেন। খুব মনোযোগ দিতে হবে। এই ষড়ভুজের একটা অন্তস্থ কোণের মান আপনি পাইলেন 120 ডিগ্রি, কোনো সমস্যা নেই। এবার এই অন্তস্থ কোণটাকে যদি আপনি বর্ধিত করেন, বাইরের কোণটা হবে বহিস্থ কোণ। এবার আপনারা যদি চিন্তা করেন, এটা এক সরল কোণ 180 ডিগ্রি, এক সরল কোণ 180 ডিগ্রি থেকে অন্তস্থ কোণ 120 ডিগ্রি যদি আপনি মাইনাস করেন, 120 ডিগ্রি মাইনাস করলে থাকে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি হচ্ছে আমার বহিস্থ কোণের মান। তাইলে আমাকে যদি এখন এই নমুনা দিয়ে একটি অন্তস্থ কোণের জায়গায় বহিস্থ কোণ বের করতে বলে, আমরা পারবো কিনা বলেন? আমার অন্তস্থ কোণ জানা থাকলে, আমরা জানি এক সরল কোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে অন্তস্থ কোণ বাদ দিলে বহিস্থ কোণ বের হবে। আবার বহিস্থ কোণ দেওয়া থাকলে 180 ডিগ্রি থেকে বহিস্থ কোণ মাইনাস দিলে অন্তস্থ কোণ পাওয়া যাবে। সিম্পল লজিক। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? কনসেপ্ট ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। ওকে, এবার আসেন, আপনাকে বের করতে বলবে বহুভুজের নমুনা 3। এই নমুনা 3-এ আপনাকে বের করতে বলবে বাহুর সংখ্যা বের করতে। কি সংখ্যা? বাহুর সংখ্যা। এই বাহুর সংখ্যার আরেক নাম হচ্ছে অন্তস্থ কোণের সংখ্যা। এই অন্তস্থ কোণের সংখ্যার আরেক নাম হচ্ছে বহিস্থ কোণ সংখ্যা। তার একটা জ্বলন্ত প্রমাণ দেই। একটা ত্রিভুজের বাহু কয়টা? 3টা। তার ভিতরে অন্তস্থ কোণ থাকে কয়টা? 3টা। বর্ধিত করলে বাহিরের কোণ উৎপন্ন হয় কয়টা? 3টা। মাথায় ঢুকছে? এবার ঢুকছে? তাহলে যাহাই বাহু সংখ্যা, তাহাই অন্তস্থ কোণ সংখ্যা, তাহাই বহিস্থ কোণ সংখ্যা। অর্থাৎ আমার বহিস্থ কোণের সংখ্যা একটা স্ট্রাকচারে যতগুলো থাকবে, তার ভেতরে ততগুলোই অন্তস্থ কোণ সংখ্যা থাকবে, তার ভেতরে ততগুলোই বাহু সংখ্যা থাকবে। আমরা এই বাহু সংখ্যা বের করতে গেলে সূত্র ব্যবহার করি, কিন্তু সূত্রের অরিজিনাল পিওর মেথড বা ব্যবহারিক মেথডটা আমরা বুঝি না। এটা একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। কলিজার ভাই বোন, একটা জিনিস ফিল করে, এটা একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। খুব মনোযোগ দিতে হবে। বর্ধিত করেন, 60 ডিগ্রি হইলে এটা কত ডিগ্রি হবে? অটোমেটিক 120 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হলে এটাকে বর্ধিত করেন, এটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। এটা বর্ধিত করেন, কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। দেখেন, এই 3টা বহিস্থ কোণকে যদি যোগ করেন, 120 যোগ 120 যোগ 120 সমান কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। এবার আপনি এটা কি করলেন? বর্গ আঁকলেন। কথার কথা, এই ভেতরের কোণ 90 ডিগ্রি, বর্ধিত করলে বাহিরের কোণ কত পাবেন? 90 ডিগ্রি। ভেতরের কোণ 90 ডিগ্রি, বাহিরে কত পাবেন? 90 ডিগ্রি। ভেতরের কোণ 90 ডিগ্রি, বাহিরে কত পাবেন? 90 ডিগ্রি।
ভেতরের কোণ 90 ডিগ্রি, বাইরে কত পাবেন 90 ডিগ্রি। এবার দেখেন 90 যোগ 90 যোগ 90 যোগ 90 অথবা 4 গুণন 90, 4 9 36, আলটিমেটলি কত পাচ্ছেন 360 ডিগ্রি। এই স্ট্রাকচার থেকে আজকের পর থেকে মনে রাখবেন, আজকের পর থেকে একটা জিনিস মনে রাখবেন এখান থেকে, যে আমার বাহুর সংখ্যা যদি 1 কোটিও হয়, এই 1 কোটি বাহুকে যদি আমি বর্ধিত করি, বর্ধিত করার পর যদি আমি বহিস্থ কোণগুলোকে যোগ করি, এর যোগফল সব সময় 360 ডিগ্রি। এক কথায় আমার বহিস্থ কোণের সমষ্টি অলওয়েজ, সর্বমোট, সর্বোচ্চ, সব মিলায়া 360 ডিগ্রি। সেটা বহুভুজ হোক, সেটা অষ্টভুজ হোক, সেটা নবভুজ হোক, সেটা পঞ্চভুজ হোক, সেটা ষড়ভুজ হোক, সেটা ত্রিভুজ হোক, সেটা চতুর্ভুজ হোক। আপনি যদি এখানে একটা পঞ্চভুজ আঁকতেন, এই পঞ্চভুজের 5টা বাহুকে বর্ধিত করার পর যে বহিস্থ কোণ 5টা পাইতেন, এই বহিস্থ কোণগুলোকে যোগ করলে 360 ডিগ্রি পাইতেন। আপনি যে একটা ষড়ভুজ পাইছিলেন, একটা ষড়ভুজের কথাই আমি চিন্তা করি, ভেতরের কোণগুলো 120 হইলে বাহিরের কোণগুলো 60 ছিল, তাহলে 6 গুণন 60, 6 6 36, 360 ডিগ্রি। অর্থাৎ আপনাকে আমি বুঝাইতে চাইলাম, বাহুর সংখ্যা ডাজেন্ট ম্যাটার। বাহুর সংখ্যা আপনার 1 কোটিও হতে পারে। 1 কোটি বাহু বিশিষ্ট একটি বহুভুজের 1 কোটি বাহুকে যদি আপনি বর্ধিত করেন, যে বহিস্থ কোণ 1 কোটি পাবেন, এই 1 কোটি বহিস্থ কোণের ডিগ্রির মান যোগ করলে ওই 360 ডিগ্রি হবে, ওই 360 ডিগ্রি হবে। কথা কি বুঝতে পেরেছেন কলিজার ভাই বোন? কথা কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, এবার দেখেন এই বহিস্থ কোণের সমষ্টির মান আপনি জানছেন। এবার আপনাকে আমি বের করতে বললাম একটা স্ট্রাকচার থেকে বহিস্থ কোণ সংখ্যা। এই বহিস্থ কোণ সংখ্যার আরেক নাম হচ্ছে বাহুর সংখ্যা। এখন বহিস্থ কোণ সংখ্যা যদি আমি বের করতে চাই, খুব মনোযোগ দিতে হবে। টোটাল বহিস্থ কোণের সমষ্টি কত ডিগ্রি বলেন? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে যদি আপনি কোন স্ট্রাকচার থেকে একটা বহিস্থ কোণের মান আপনি কোন রকমে জানেন, কথার কথা, আমরা একটা ত্রিভুজের কথা চিন্তা করি। একটা ত্রিভুজের, খুব মনোযোগ দিতে হবে, একটা ত্রিভুজের দেখেন তো বহিস্থ কোণের মান কত ডিগ্রি? 120 ডিগ্রি। একটা বহিস্থ কোণের মান 120 ডিগ্রি। আপনি যদি একটা বহিস্থ কোণ দ্বারা ভাগ করেন, 0 0 কাটা, 3 12 36, দেখেন বাহুর সংখ্যা 3টা, 1 2 3টা, 1 2 3টা, এটাই বহিস্থ কোণ সংখ্যা। টোটাল বহিস্থ কোণ সংখ্যা 3টা, মানে এটাই বাহু সংখ্যা, এটাই বাহু সংখ্যা, এটাই বাহু সংখ্যা। সিম্পল লজিক মনে করেন। আপনি একটা ষড়ভুজের ক্ষেত্রে দেখলেন যে আপনার বহিস্থ কোণ বের হয়েছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এবার আপনি যদি বাহুর সংখ্যা বের করতে চান, বা বহিস্থ কোণের সংখ্যা যদি বের করতে চান, 360 ডিগ্রিকে 60 দ্বারা ভাগ করেন, 6 6 36, 6টা বাহু। ষড়ভুজের ক্ষেত্রে একটা বহিস্থ কোণ কিন্তু আপনার বের হয়েছিল 60 ডিগ্রি। অর্থাৎ আমি আপনাকে বুঝাইতে চাইলাম যে বাহুর সংখ্যা যখন আপনাকে বের করতে বলবে, তখন টোটাল বহিস্থ কোণের সংখ্যা, বাহুর সংখ্যা মনে না রেখে আপনি মনে করবেন যে আপনাকে বহিস্থ কোণের সংখ্যা বের করতে বলতেছে। তাহলে বহিস্থ কোণের সংখ্যাটা যদি আপনি বের করতে চান, সর্বমোট ডিগ্রি, কারণ বহিস্থ কোণের সর্বমোট হচ্ছে 360 ডিগ্রি, ভাগ একটা বহিস্থ কোণের মানকে দ্বারা যদি আপনি ভাগ করেন, ভাগ করলে আপনি টোটাল কতটি বহিস্থ কোণ সংখ্যা সেটা পাবেন। আর যতগুলো বহিস্থ কোণ সংখ্যা, ততগুলোই বাহু সংখ্যা, ততগুলোই অন্তস্থ কোণ সংখ্যা, ততগুলোই অন্তস্থ কোণ সংখ্যা। কথা কি বুঝতে পারছি? কথা কি বুঝতে পারছি কলিজার ভাই বোন? এবার দেখেন আমরা একটু ম্যাথমেটিক্স করার চেষ্টা করব, যে দেখি আমরা পারি কিনা। একটু খুব মনোযোগ দিব আমরা, দেখেন খুব মনোযোগ দিব যে আমরা আসলে পারি কিনা, আমরা বহুভুজ সংক্রান্ত ম্যাথগুলো পারতেছি কিনা। এক পাশ থেকে আমরা দেখার চেষ্টা করব, প্রত্যেকটা ম্যাথ আমরা নিজে থেকে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম ম্যাথ, খুব মনোযোগ দেন, কি বলছে? একটি পঞ্চভুজের সমষ্টি। কলিজার ভাই, কলিজার বোন, বাহু সংখ্যা কত? 5টা। তাইলে আমরা নিব কত? 3টা, কারণ তার ভেতরে 3টা ত্রিভুজ উৎপন্ন হয়। 3 গুণন 180, 3 গুণন 180 সমান সমান কত? 540 ডিগ্রি। কিন্তু অপশনে 540 ডিগ্রি না দিয়ে এই 540 ডিগ্রি দিয়ে কয়টা সমকোণ উৎপন্ন হয় এই সমকোণে দেওয়া। তাইলে এই 540 ডিগ্রিকে যদি আপনি 1 সমকোণ 90 দ্বারা ভাগ করেন, তাইলে টোটাল সমকোণ সংখ্যাটা পেয়ে যাবেন, যেটা একটু আগে বহিস্থ কোণের সংখ্যা বের করছেন।
বা বাহুর সংখ্যা বের করছেন, তাহলে 0 0 কাটা 6 লং 54, অর্থাৎ 6 সমকোণ। কত সমকোণ? 6 সমকোণ। কত সমকোণ? 6 সমকোণ। কথা কি বুঝতে পারছি? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার করে যার ভাই বোন? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমি আপনাদেরকে বুঝাইলাম, পঞ্চভুজ বলছে অন্তস্থ কোণের সমষ্টি 3 গুণন 180। 6 সমকোণের জায়গায় যদি আমার 540 ডিগ্রি থাকতো, তাহলে চোখ বন্ধ করে এটাই টিক দিয়ে চলে আসতাম, এটাই টিক দিয়ে চলে আসতাম। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখেন আপনাকে কি বলছে। বলা হচ্ছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ মানে অন্তস্থ কোণ দেওয়া। এখানে কি কোণ দেওয়া? অন্তস্থ কোণ দেওয়া। আমাকে বের করতে বলতেছে বাহুর সংখ্যা। ভাইয়া, যাহাই বাহুর সংখ্যা, তাহাই বহিস্থ কোণের সংখ্যা, তাহাই অন্তস্থ কোণের সংখ্যা। তাইলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বাহুর সংখ্যা ইকুয়াল টোটাল বহিস্থ কোণের সমষ্টি ভাগ একটি বহিস্থ কোণ। আমার অন্তস্থ কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি? 168 ডিগ্রি। ও আমার কলিজার ভাই, তাহলে বহিস্থ কোণটা কত হবে একটু বলেন? কারণ একটা বহিস্থ কোণ জানা ফরজে আইন। কখন? যখন আমাকে বাহুর সংখ্যা বের করতে বলবে। তাহলে বহিস্থ কোণটা কত হবে বলেন? বহিস্থ কোণটা হবে 180 ডিগ্রিকে আপনি যদি 168 ডিগ্রি দ্বারা মাইনাস করেন, তাহলে হবে 12 ডিগ্রি। এই 12 ডিগ্রিটা হচ্ছে আমার বহিস্থ কোণ। তাহলে এই 12 দ্বারা ভাগ করেন। 12 দ্বারা ভাগ করলে 3 12 36 শূন্য 30টি বাহু। বাহুর সংখ্যা 30টা। তাহলে উত্তর হবে 30টা। উত্তর হবে কয়টা? 30টা। উত্তর হবে কয়টা? 30টা। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝতে পারছি কলিজার ভাই বোন? বলেন ক্লিয়ার কিনা? কনসেপ্ট ক্লিয়ার কিনা? ক্লাস নিতে নিতে গলা টলা ভেঙে গেছে রে ভাই। ওরে ভাই, একটু দোয়া করেন। সত্যি কথা বলতে আমরা আসলে ফ্যাশন দেখানোর জন্য ক্লাস নিতে আসি না। আমরা আসি, ক্লাস নেই, চলে যাই। ব্যাপারটা এরকম। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, আমার যদি কখনো একটা অন্তস্থ কোণের মান দেওয়া থাকে, বাহুর সংখ্যা বের করার জন্য আমার মূল টার্গেট হচ্ছে টোটাল বহিস্থ কোণের সমষ্টিকে একটা বহিস্থ কোণ দ্বারা ভাগ করা। তাহলে একটা বহিস্থ কোণের মান বের করতে হবে। অন্তস্থ কোণ 168 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বহিস্থ কোণ কত হবে? মনে করেন এই যে অন্তস্থ কোণ দেওয়া আছে 168 ডিগ্রি, তাহলে এটা বহিস্থ কোণ। বহিস্থ কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 168 ডিগ্রি ইকুয়াল 12 ডিগ্রি। এই 12 দ্বারা ভাগ 30টি। কতটি? 30টি। ক্লিয়ার? ওকে। পরের কোশ্চেনটা দেখেন কি বলছে। একই কোশ্চেন, সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাপ কত? কোন ব্যাপার? একটা পঞ্চভুজের বহিস্থ কোণের মান বের করার জন্য আমাকে আগে অন্তস্থ কোণ জানতে হবে কিনা বলেন? অবশ্যই জানতে হবে। তাইলে আমরা একটা অন্তস্থ কোণ বের করার জন্য আমরা কি করব? একটা পঞ্চভুজের বাহু সংখ্যা 5টা, তাহলে তার কোণের সমষ্টি 3 গুণন 180। আর একটা অন্তস্থ কোণ বের করতে গেলে 5 দ্বারা ভাগ। 5 দ্বারা ভাগ। 5 দ্বারা ভাগ করে দিলাম। 5 দ্বারা ভাগ করলে 3 5 15, তারপরে 5 6 30, 36 হচ্ছে। 3 আর 36 গুণ করলে হবে 108 ডিগ্রি। এই 108 ডিগ্রি একটা পঞ্চভুজের এই অন্তস্থ কোণের মান। তাহলে বহিস্থ কোণ এটা। তাহলে 180 ডিগ্রি থেকে 108 ডিগ্রি যদি মাইনাস করি, তাইলে আমি পাই 72 ডিগ্রি। এই 72 ডিগ্রি হচ্ছে আমার বহিস্থ কোণ। কারণ আমি 108 ডিগ্রি পাইলাম অন্তস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণ 108 ডিগ্রি হইলে বহিস্থ কোণ আমার কত হচ্ছে ভাইয়া? 72 ডিগ্রি। তাহলে উত্তর হবে কত ডিগ্রি? 72 ডিগ্রি। উত্তর হবে মিস্টার ঘ। উত্তর হবে মিস্টার ঘ। ক্লিয়ার? কলিজার ভাই বোন, যারা এখনো শেয়ার করেনি শেয়ার করব, কারণ আজকে আমরা সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী কিন্তু বই পেয়ে যাব। কি পেয়ে যাব? বউ পেয়ে যাব। বউ। এই যে নাসির স্যারের নাদুস নাদুস ক্যারিয়ার প্লাস বইটা কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? অবশ্যই শেয়ার করতে হবে। আর যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করে নাই, অবশ্যই ক্লাসে রিয়াকশন ইউজ করবো। লাভ রিয়াকশন পারি, যে রিয়াকশন পারি আমরা ইউজ করার চেষ্টা করব। যারা শুরু থেকে নাই তারা একটু কম বুঝবেন, তবে আস্তে আস্তে পরের টপিকগুলো অনেক ভালো বুঝতে পারবেন। একটু মনোযোগ দেন, শুধু পরের টপিকগুলোতে আসতে দেন। দেখেন, একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ। তাহলে একটা অন্তস্থ কোণের পরিমাণ দেওয়া আছে 135 ডিগ্রি। বহুভুজের বাহুর সংখ্যা বের করতে বলছে। বলেন বাহুর সংখ্যা মানেই কি? বাহুর সংখ্যা মানেই হচ্ছে 360 ভাগ একটি বহিস্থ কোণ। তাহলে একটা বহিস্থ কোণ, অন্তস্থ কোণের মান দেওয়া থাকলে বহিস্থ কোণ কিভাবে বের করতে হয়? 180 ডিগ্রিকে 135 ডিগ্রি মাইনাস করেন 45 ডিগ্রি।
এই 45 ডিগ্রি। এবার 45 দ্বারা 360 কে মিনিমাইজ করেন, 360 কে মিনিমাইজ করেন। মিনিমাইজ করলে কত ডিগ্রি হয় একটু ঝটপট বলতে হবে। 8। তাহলে এখানে 8, তার মানে বাহুর সংখ্যা 8টি। উত্তর হবে ক, উত্তর হবে ক, উত্তর হবে ক। পরের কোশ্চেন, একটি পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ কত? পঞ্চভুজের টোটাল কোণের সমষ্টি 3 গুণন 180 ভাগ 5। 5 একে 5, 5 6, 3 5 15, 5 6 30, 3 আর 36 গুণ করলে 108 ডিগ্রি। এই 108 ডিগ্রি হচ্ছে আমার পঞ্চভুজের একটা অন্তঃস্থ কোণের পরিমাণ, একটা অন্তঃস্থ কোণের পরিমাণ। ত্রিভুজের বহুভুজের সমষ্টি বা অন্তঃস্থ কোণ একই কথা। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, এখানে আমরা যে জিনিসটা ভুল করি সব সময়, ভাই যাহাই বাহুর সংখ্যা তাহাই অন্তঃস্থ কোণের সংখ্যা, তাহাই বহিস্থ কোণের সংখ্যা, এটা মাথায় রাখবেন, আর কিছুই না। যেমন এখানে আমাদের এই কোশ্চেন গুলোতে বাহুর সংখ্যা বের করতে না বলে আমাদেরকে কিন্তু ইয় বের করতে বলতে পারতো। এটা কোশ্চেনের উত্তর অলরেডি দিচ্ছি আমরা। এটা দেখেন, এই যেমন বাহুর সংখ্যা বের করতে না বলে আমাকে কিন্তু বলতে পারতো বহিস্থ কোণের সংখ্যা বের করো। বহিস্থ কোণের সংখ্যা, বহিস্থ কোণের সংখ্যা কিন্তু আমাকে বের করতে বলতে পারতো। একই জিনিস, কারণ যাহাই বাহুর সংখ্যা তাহাই বহিস্থ কোণের সংখ্যা। তাইলে বহিস্থ কোণের সংখ্যা মনে করেন বের করতে যাচ্ছি, তাইলে বহিস্থ কোণের সংখ্যা। আচ্ছা, বহিস্থ কোণের সংখ্যা বের করার জন্য টোটাল বাহিরে বহিস্থ কোণের সমষ্টি কত হয় বলেন? সর্বমোট সমষ্টি হয় 360 ডিগ্রি। বাহুর সংখ্যা যতই হোক না কেন, বাহুগুলোকে বর্ধিত করলে 360 ডিগ্রি পাওয়া যায়। দিলাম 360 ডিগ্রি ভাগ একটা বহিস্থ কোণ, কিন্তু দেওয়া আছে অন্তঃস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইকুয়াল 40 ডিগ্রি। তাহলে 40 দ্বারা ভাগ, 0 0 কাটা, 4 লং 36, 9টি। তাহলে বাহুর সংখ্যা হবে 9টি। বাহুর সংখ্যা যাহা তাহাই বহিস্থ কোণের সংখ্যা, তাহাই বহিস্থ কোণের সংখ্যা। তাহলে বহিস্থ কোণের সংখ্যার জায়গায় আমরা কি লিখতে পারি? বাহু সংখ্যা। কথা কি বুঝতে পারছি কলিজার ভাই বোন? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা? ওকে, তাহলে আমরা এই বহুভুজ সংক্রান্ত ম্যাথ গুলো বুঝতে পারলাম। এবার ত্রিভুজে ঢুকে যাই, সবাই হেডিং দেই। ত্রিভুজ, কোথায় যাব আমরা? ত্রিভুজ। এই ত্রিভুজের খুবই ইফেক্টিভ জায়গাগুলোকে আপনাদের হিট করার চেষ্টা করব। আমি জানি আপনারা কোথায় কোথায় পারেন আর কোথায় কোথায় পারেন না। বলেন, আমরা সবাই জানি 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। কিন্তু এই 3টা বাহুর কিন্তু স্পেসিফিক নাম আছে। বাহু 3টার নাম হচ্ছে 3টি রেখাংশ। 3টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। কথা কি বুঝতে পারছেন? খুব মনোযোগ দেন। এবার এই ত্রিভুজ থেকে 3টা প্রশ্ন আসে। এই 3টা প্রশ্নের উত্তর আমরা কখনো দিতে পারি না। আমি আগে এই 3টা দিয়ে শুরু করি, যে 3টা সবচাইতে বড় ব্যতিক্রমী। এই 3টা ত্রিভুজের মধ্য থেকে আমাদের 3টা প্রশ্ন করে। নাম্বার 1, আমাকে বের করতে বলে ভর কেন্দ্র। নাম্বার 1, আমাকে বের করতে বলে ভর কেন্দ্র। নাম্বার 2, আমাকে বের করতে বলে অন্তঃকেন্দ্র। নাম্বার 3, আমাকে বের করতে বলে পরিকেন্দ্র। কিন্তু আমরা পরীক্ষার হলে যাওয়ার পর আমরা কি করি? পরিকেন্দ্রের বৈশিষ্ট্য ভর কেন্দ্রে ঢুকাই দেই, ভর কেন্দ্রের বৈশিষ্ট্য অন্তঃকেন্দ্রে ঢুকাই দেই, অন্তঃকেন্দ্রের বৈশিষ্ট্য পরিকেন্দ্রে ঢুকাই দেই। লাউরে কদু, কদুরে আলু, আলুরে আলুরে কি পটল বানিয়ে দিই। বিকজ আমরা মুখস্থ করছি সারা জীবন। কি করছি? মুখস্থ করছি। ও আমার কলিজার ভাই, কলিজার বোন, আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই 3টা জিনিস বের করা শেখাবো, এবং পরীক্ষার হলে আর কখনোই কোনো কনফিউশন তৈরি হবে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই ভর কেন্দ্র, অন্তঃকেন্দ্র এবং পরিকেন্দ্র থেকে তুমুল হারে কোশ্চেন আসে, তুমুল হারে কোশ্চেন আসে। এই 3টা জিনিসকে আমরা একেবারে এমন ভাবে বোঝার চেষ্টা করব, এমন ভাবে জানার চেষ্টা করব, যাতে করার জীবনও না হারায়। কারা কারা শিখতে চান? বলেন, শিখতে চাই আজীবনের জন্য, আর মুখস্থ করব না। একটু হাত তোলেন যে ভাইয়া শিখতে চাই। একটু কমেন্ট করেন যে ভাইয়া শিখতে চাই, শিখতে চাই, শিখতে চাই। শিখতে চান? জীবনও আর মুখস্থ করা লাগবে না, কোনোদিন আর কোনো কনফিউশন তৈরি হবে না ইনশাআল্লাহ। শিখতে চান? ওকে, সবাই শিখতে যাচ্ছেন। তাহলে শিখতে চাওয়ার আগে অবশ্যই একটা করে শেয়ার করতে হবে, অবশ্যই একটা করে শেয়ার করতে হবে। আমি দেখতে চাই আজকে টোটাল শেয়ার হয়েছে কয়টা, দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাত্র 433টা শেয়ার। এটা কি মানা যায়? আবার রিয়াকশন ইউজ করেন না আপনারা, এটা কি মানা যায় বলেন? ক্লাসে রিয়াকশন ইউজ করবেন, তারপরে হচ্ছে শেয়ার করবেন। শেয়ার করেন, শেয়ার করেন, 1000 শেয়ার করে ফেলেন। 1000 শেয়ার চাই, 1000।
শেয়ার করেন, এত ভালো জিনিস শেখাবো কিন্তু আপনারা শেয়ার করবেন না, এটা কোনো কথা? দেখেন, একটু মনোযোগ দেন। ভর কেন্দ্র কি, অন্তকেন্দ্র কি, পরিকেন্দ্র কি, খুব মনোযোগ দিতে হবে। কলিজার ভাই, কলিজার বোন, আপনাকে প্রশ্ন করবে এরকম করে, প্রশ্ন করবে একটি ত্রিভুজের মধ্যমাত্রয়, কি ত্রয়? মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? খুব সিম্পল লজিক দিয়ে বলতেছি, খুবই সিম্পল একটা লজিক। দেখেন, আপনাকে বলতেছে একটা ত্রিভুজের মধ্যমাত্রয়, তা আমি একটা ত্রিভুজ আঁকলাম, খুব মনোযোগ দিতে হবে। মধ্যমাত্রয় মানে কি? ভাইয়া, আমার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলটা ধরেন 10 মিটার। কত মিটার? 10 মিটার। এই মোবাইলের মধ্যমা কোথায় বলেন তো? ঠিক 5 মিটারে। মধ্যমা কোথায় বলেন তো? ঠিক 5 মিটারে। এই 5 মিটারে আমি কি করলাম? আমার আঙ্গুল দুইটা রাখলাম। আমার আঙ্গুল দুইটা রাখার পর আমি দেখতেছি আমার মোবাইলটা ভর নিয়ন্ত্রণ করতেছে। তাইলে প্রশ্নের মধ্যে আমি যখন দেখব কোনো কিছুর মধ্যমাকে মেনশন করা হচ্ছে, মধ্যমা মানে মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু কি করে? মধ্যবিন্দু ভর নিয়ন্ত্রণ করে। মধ্যবিন্দু কি নিয়ন্ত্রণ করে? ভর নিয়ন্ত্রণ করে। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, এটা যদি একটা ত্রিভুজ হয়, এই বাহুটার মান যদি 10 মিটার হয়, এর মধ্যমা এই 5 মিটারে। এটা যদি 10 মিটার হয়, এর মধ্যমা এই 5 মিটারে। এটা যদি 10 মিটার হয়, এর মধ্যমা এই 5 মিটারে। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুতে এটার মধ্যমা হওয়ার কারণে এই মধ্যমা দিয়ে যে বিন্দুটা তৈরি করে, এই বিন্দুটাকে আমরা বলবো ভর কেন্দ্র। কি কেন্দ্র? ভর কেন্দ্র। বিকজ মধ্যবিন্দু ভর নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? ভর নিয়ন্ত্রণ করে। বলেন, প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন কিনা? বলেন। তাহলে মধ্যবিন্দু কি নিয়ন্ত্রণ করে? ভর নিয়ন্ত্রণ করে। এই জন্য যখনই প্রশ্ন করবে একটি ত্রিভুজের মধ্যমাত্রয়, তাহলে এই যে তিনটা বাহুর মধ্যমা, এই তিনটা বাহু ঠিক মধ্যবিন্দুতে, আর মধ্যবিন্দু দ্বারা এই বাহুটার ভর নিয়ন্ত্রণ করলাম, মধ্যবিন্দু দ্বারা এই বাহুটার ভর নিয়ন্ত্রণ করলাম, মধ্যবিন্দু দ্বারা এই বাহুটার ভর নিয়ন্ত্রণ করলাম। তাহলে এটা যে বিন্দু তৈরি করবে তাকে আমরা কি কেন্দ্র বলবো? ভর কেন্দ্র বলবো। কি কেন্দ্র বলবো? ভর কেন্দ্র বলবো। আর জীবন হারাবে? বলেন, আর জীবন হারাবে? বলেন। ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার? বলেন। তাহলে এগুলো হচ্ছে আপনারা সবসময় মুখস্থ করতেন, কিন্তু মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে হবে কলিজার ভাই, কলিজার বোন। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে, আপনাকে প্র্যাকটিক্যালি বুঝতে হবে, আপনাকে প্র্যাকটিক্যালি প্রত্যেকটা জিনিস অনুধাবন করতে হবে। ইনশাআল্লাহ। আমার কলিজার ভাই বোন, এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় একটি ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক ত্রয়, কি? কোণের সমদ্বিখণ্ডক ত্রয়, সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করে। তাহলে এবার আমাকে প্রশ্ন করা হচ্ছে একটি ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডক, তার মানে একটা ত্রিভুজ থাকবে, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমি কোণগুলোকে সমদ্বিখণ্ডক করব। এই কোণগুলোকে আমি কি করব? সমদ্বিখণ্ডক করব। মনে করেন এই কোণটাকে আমি সমদ্বিখণ্ডক করলাম, এই কোণটাকে আমি সমদ্বিখণ্ডক করলাম, এই কোণটাকে আমি সমদ্বিখণ্ডক করলাম। কোণের সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করবে তাকে কি বলা হয়? ও আমার কলিজার ভাই, আমার কলিজার বোন, জাস্ট একটু ফিল করেন। আমি যে এই ত্রিভুজের তিনটা কোণকে সমদ্বিখণ্ডক করেছি, এই কোণ তিনটার আরেকটা নাম আছে কিনা বলেন? অবশ্যই নাম আছে। আমরা জানি একটা ত্রিভুজের ভেতরের কোণগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। কি কোণ? অন্তস্থ কোণ। তাহলে আমি সমদ্বিখণ্ডক করেছি কাকে? অন্তস্থ কোণকে সমদ্বিখণ্ডক করেছি। আর এই অন্তস্থ কোণ সমদ্বিখণ্ডক করার কারণে যে বিন্দু পাবো আমি, তাকে অবশ্যই আমি অন্তকেন্দ্র বলবো। কারণ আমি অন্তস্থ কোণকে সমদ্বিখণ্ডক করে একটা বিন্দু পেয়েছি। অন্তস্থ কোণগুলোকে সমদ্বিখণ্ডক করে যে বিন্দু পাবো, এই বিন্দুর নাম দিব আমি অন্তকেন্দ্র। কি কেন্দ্র? অন্তকেন্দ্র। আর হারাবে?
আর হারাবে বলেন? আর হারাবে? তাহলে দুইটা সিস্টেম মনে রাখবেন। মধ্যমা মানে মধ্যবিন্দু, মধ্যমা মানে কি? মধ্যবিন্দু, মধ্যমা মানে কি? মধ্যবিন্দু, মধ্যমা মানে কি? মধ্যবিন্দু। মধ্যবিন্দু দ্বারা কি নিয়ন্ত্রণ করা হয়? মধ্যবিন্দু দ্বারা ভর নিয়ন্ত্রণ করা হয়। আর কোণের সমাধিখণ্ডক ত্রয় কি? কোণগুলোকে সমাধিখণ্ডক করলাম। কি কোণকে সমাধিখণ্ডক করলাম? অন্তস্থ কোণকে সমাধিখণ্ডক করলাম। অন্তস্থ কোণকে সমাধিখণ্ডক করার কারণে এর নাম কি? অন্তকেন্দ্র। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা? শেয়ার কি 1000 হয়েছে? শেয়ার কি 1000 হয়েছে? হ্যাঁ, এত কষ্ট করে এত এফোর্ট দিয়ে যদি ক্লাস নিয়ে আপনারা শেয়ার না করেন, তাহলে ক্লাস নেওয়ার যে একটা আগ্রহ, এটা আমরা আসলে হারিয়ে ফেলি। এত এফোর্ট দিয়ে ক্লাস নিলাম, কিন্তু ক্লাস নেওয়ার পর মনে করেন যে আপনারা ক্লাস শেয়ার করলেন না, তখন আসলে মনে কি বলবো, নিজেকে আর ক্লাসের মধ্যে রাখতে ইচ্ছে করে না। মূল কথা হচ্ছে এটা। 501টা শেয়ার করছেন, এখনো 500 শেয়ার বাকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা করে শেয়ার করেন, 800 শেয়ার হয়ে যাবে। কলেজের ভাই, কলেজের বোন, একটা করে শেয়ার করেন, 800 শেয়ার হয়ে যাবে, 800 শেয়ার হয়ে যাবে। শেয়ার করেন একটু। এরকম করলে হবে বলেন? আর আপনারা ক্লাসে রিয়াকশন ইউজ করেন না কেন? আমাকে রিয়াক্ট দেন, লাভ রিয়াকশন দেন, যে রিয়াকশন পারেন রিয়াকশন দেন, কিন্তু দেন, রিয়াকশন দিতে হবে। ওকে? তাইলে আমাকে যখনই বলবে ত্রিভুজের কোণের সমাধিখণ্ডক বা অন্তঃকোণের সমাধিখণ্ডক, তখনই আমি বুঝে যাবো যে এটা অন্তকেন্দ্র হবে। এবার দেখেন, একটা ত্রিভুজে আপনাকে বলবে বাহুর উপর লম্ব, বাহুর উপর লম্ব। তাইলে বাহুর উপর লম্ব, বাহুর উপর লম্ব, বাহুর উপর লম্ব বলতে কাকে বোঝায়? দেখেন, বাহুর উপর লম্ব বলতে বোঝায় যে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা 10 মিটার। ওকে ডান, কোনো সমস্যা নাই। লম্ব বলতে বোঝাচ্ছি এখান থেকে আমি 2 মিটার দূরেও যদি এখানে একটা লম্ব আঁকি, তাহলে এ পাশে 90 ডিগ্রি, এ পাশে 90 ডিগ্রি হইতে হবে। এখানে যদি আমি একটা লম্ব আঁকি, তাহলে এ পাশে 90 ডিগ্রি, এ পাশে 90 ডিগ্রি হইতে হবে। এখানে যদি আমি একটা লম্ব আঁকি, এ পাশে 90 ডিগ্রি, এ পাশে 90 ডিগ্রি আঁকতে হবে। আর এই যে বিন্দুটা পাবো, এটাকে আমরা বলবো পরিকেন্দ্র। এটাকে আমরা কি বলবো? পরিকেন্দ্র বলবো। তাহলে মধ্যমা দ্বারা মধ্যবিন্দু ভর নিয়ন্ত্রণ করে ভর কেন্দ্র। কোণের সমাধিখণ্ডক, কোণগুলো অন্তস্থ কোণ, অন্তস্থ কোণকে সমাধিখণ্ডক করার কারণে অন্তকেন্দ্র। বাহুর উপর লম্ব মানে পরিকেন্দ্র। শেষ, খেল খতম, খেল খতম। ক্লিয়ার? এই তিনটা জিনিসে আর কোনো কনফিউশন তৈরি হওয়ার কোনো কথা না। আশা করা যায় যে আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, লেটস গো। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখেন, পরবর্তীতে আমাদের ত্রিভুজ থেকে 3টা জিনিস সম্পর্কে খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে। এবার আমরা ত্রিভুজের কোণগুলো সম্পর্কে জানবো। দেখেন, ত্রিভুজের কোণ, কোণ ভেদে ত্রিভুজ আর কি। এই কোণ ভেদে ত্রিভুজ থেকে কোন কোন জায়গায় কোশ্চেন করতে পারে, এগুলার একটু বেসিক গুলো আমরা জানার চেষ্টা করব। কোণ ভেদে ত্রিভুজ, দেখেন এখান থেকে কি কি কোশ্চেন গুলো আসতে পারে, খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিতে হবে। আচ্ছা, আমাকে প্রথম কোশ্চেন করতেছে ভূমির ওপর লম্ব অঙ্কন করলে, আমরা ভূমির ওপর লম্ব অঙ্কন করলে এখানে পাই 90 ডিগ্রি কোণ, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে একটা সমকোণী ত্রিভুজের আপনাকে প্রশ্ন করা হবে একটা সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুদ্বয়ের সাথে তাদের কোণগুলো কোন ধরনের কোণ। একটা জিনিস ফিল করেন, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, আর এই অতিভুজ সংলগ্ন কোণগুলোকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে এই কোণগুলোকে বলা হয় সূক্ষ্মকোণ। অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের নাম আমি কি বলবো? এই দুইটা কোণের নাম বলবো আমি সূক্ষ্মকোণ। এবং আপনাকে আরেকটা কোশ্চেন করবে, আরেকটা কোশ্চেন হচ্ছে আপনাকে বলবে, আপনি যদি একটা স্থূল কোণ আঁকেন, একটা স্থূল কোণ আঁকলাম, আপনাকে বলবে একটি স্থূল কোণের বিপরীতে যে বাকি দুইটি কোণ থাকে, এই দুটি কোণকে কি কোণ বলে? আপনি বলবেন সূক্ষ্মকোণ। এবার প্রশ্ন আপনাকে উল্টায় বলবে, আপনাকে বলবে যে ত্রিভুজে দুটি সূক্ষ্মকোণ থাকে, যে ত্রিভুজে দুটি সূক্ষ্মকোণ থাকে, আবারও বলতেছি, যে ত্রিভুজে দুটি করে সূক্ষ্মকোণ থাকে, যে ত্রিভুজে দুটি করে সূক্ষ্মকোণ থাকে, এই কোণগুলো কোন কোন ধরনের কোণ হতে পারে, কোন কোন ধরনের ত্রিভুজ হতে পারে? ভাই, সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণী ত্রিভুজ। কারণ যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, তাকে আমরা কি কোণী ত্রিভুজ বলবো? তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো।
তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। যার কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা কি কোণী ত্রিভুজ বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। কি ত্রিভুজ বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। এবার প্রশ্ন উল্টায় আপনাকে বললো কি? আপনাকে বললো যে একটি মানে দুটি সূক্ষ্মকোণ, একটি ত্রিভুজের দুটি কোণ সূক্ষ্মকোণ হলে ত্রিভুজটি কোন কোন ধরনের ত্রিভুজ হতে পারে? ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ হতে পারে, ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হতে পারে। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও দুইটা কোণ সূক্ষ্মকোণ। আবার যদি অপশনে সূক্ষ্মকোণও থাকে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু আমার তিনটা কোণই সূক্ষ্মকোণ। এবার তিনটা অপশন দিয়ে ঘ নাম্বারে বললো সবগুলো, তাহলে উত্তর হবে সবগুলো। তার মানে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও দুইটা সূক্ষ্মকোণ পাবো, আবার একটা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও দুইটা সূক্ষ্মকোণ পাবো, আবার একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ, কিন্তু দুইটা তো সূক্ষ্মকোণ হয়। এটার সাপেক্ষে আমার সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রেও দুইটা কোণ সূক্ষ্মকোণ থাকে। তার মানে উত্তর সবগুলো। এটা কিন্তু এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4 বার বিভিন্ন জব পরীক্ষায় আসছে। তা আপনাকে পেশায় কোশ্চেন করবে, এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে কোন ভেদে ত্রিভুজ থেকে প্রশ্ন আসলে এতটুকুই আসবে, এর বাইরে আসার সম্ভাবনা নাই। এবার আসেন বাহু ভেদে ত্রিভুজ থেকে কি ধরনের কোশ্চেন আসবে, জাস্ট এতটুকু একটু আলোচনা করে দেই। এই বাহু ভেদে ত্রিভুজ থেকে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলোতে আমরা সব সময় কনফিউশন তৈরি করি, এই কনফিউশন গুলো দূর করে দেই। বাহু ভেদে ত্রিভুজ, খুব মনোযোগ দিব আমার কলিজার ভাই বোন, আমাকে বলবে সমবাহু ত্রিভুজ। কি বাহু ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। আমাকে বলবে সমদ্বিবাহু ত্রিভুজ। খুব মনোযোগ দিতে হবে। দুইটার মধ্যে মূল পার্থক্যটা আসলে কি এটা তো আমরা বুঝবোই, আর কোশ্চেন কিভাবে ধরে বিসিএস প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20 গ্রেডে সেটাও আমরা বুঝবো। আমাকে বলতেছে সমান বাহু, তাইলে আমি যদি কোনো ত্রিভুজের 3টা বাহুই সমান দেখি, তখন এই ত্রিভুজটাকে আমি বলবো সমবাহু ত্রিভুজ। অর্থাৎ এটা যদি আমার 10 মিটার হয়, এটাও 10 মিটার, এটাও 10 মিটার, খুব ভালো কথা। তার মানে এই 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ করলে আমরা প্রত্যেকটা কোণের মান আবার পাবো 60 ডিগ্রি করে। কত ডিগ্রি করে? 60 ডিগ্রি করে। এবার আসেন সমদ্বিবাহুর বৈশিষ্ট্য হচ্ছে এই সমদ্বিবাহু ত্রিভুজের 2টা বাহু সমান হবে, আর এর ভূমি সংলগ্ন যে 2টা কোণ, এই 2টা কোণ সমান হবে। অর্থাৎ এই সমান বাহু সংলগ্ন যে 2টা কোণ, এই কোণ 2টা সমান হবে। এবার আপনাকে প্রশ্ন করতেছে, প্রশ্নটা হচ্ছে এরকম, আপনাকে বলতেছে একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ সমান হলে এই ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? প্রশ্ন করলো যে একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণ দ্বয় সমান হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ? আপনি একটা জিনিস ফিল করেন, সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করেন 120 ডিগ্রি, বহিস্থ কোণ সমান। যে কোনো বাহুকে বর্ধিত করেন 120 ডিগ্রি, বহিস্থ কোণ সমান। যে কোনো বাহুকে বর্ধিত করেন 120 ডিগ্রি। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় এভাবে, আপনাকে যদি বলা হয় কোন ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র একটি বাহুকেই বর্ধিত করলে বহিস্থ কোণ সমান হয়, সেক্ষেত্রে হবে সমদ্বিবাহু। কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটাকে যদি আপনি বর্ধিত করেন, তাহলে 2 সাইডের বহিস্থ কোণ 2টা সমান হবে। তাহলে শুধুমাত্র একটি কথা যদি উচ্চারণ করে, যদি ভূমির কথা উচ্চারণ করে, তখনই শুধুমাত্র উত্তর হবে সমদ্বিবাহু। কিন্তু আপনি যদি এই বাহুটাকে বর্ধিত করেন, কখনোই সমান হবে না। হয়তোবা এই জায়গায় পাবেন আপনি কথার কথা 130 ডিগ্রি, কিন্তু এই জায়গায় গিয়ে 130 ডিগ্রি পাবেন না, এই জায়গায় হয়তো আপনি 108 ডিগ্রি পাবেন। কারণ সমদ্বিবাহু ত্রিভুজের শুধুমাত্র কোণ সমান হয়
ভূমি সংলগ্ন জায়গায়। আর এই ভূমি সংলগ্ন বাহুটাকে বর্ধিত করলেই কেবলমাত্র বাহিরের কোণগুলোকে সমান পাওয়া যায়। কিন্তু সমান বাহুটাকে যদি আপনি বর্ধিত করেন তাহলে কিন্তু আপনার এই জায়গার কোণগুলো কখনোই সমান হবে না। ওই জায়গার উভয় দিকের কোণগুলো তখনই সমান হবে যখন আপনি সমবাহু ত্রিভুজের বাহুগুলোকে বর্ধিত করবেন। সমবাহু ত্রিভুজের এই বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ সমান হবে, এই বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ সমান হবে, এই বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ সমান হবে। এই কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন কলিজার ভাই বোন? তাহলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, এই কনফিউশন গুলো আপনাকে দূর করতে হবে। এই কনফিউশন গুলো দূর করতে না পারলে আপনি কখনো প্রশ্ন রাইট করতে পারবেন না। ক্লিয়ার? লাস্ট ওয়ান আর একটা বেসিক দেখাবো। একটা বেসিক দেখায় বেশ কিছু কোশ্চেন সলভ করে আজকের ক্লাস আমরা সমাপ্ত করব। দেখেন, সর্বসম ত্রিভুজ, এই সর্বসম ত্রিভুজ আর আরেকটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ, এটার মধ্যে মূল পার্থক্যটা শুধু আমি ধরাই দিচ্ছি। মূল পার্থক্যটা হচ্ছে ভাইয়া, আপনার সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো আপনি জাস্ট একটা বৈশিষ্ট্য যদি সদৃশকোণীটা মনে রাখতে পারেন, বাকি সব মনে রাখবেন যে সর্বসম। সর্বসম মানে সব ক্ষেত্রেই সমান সমান বৈশিষ্ট্য অনুধাবন করলেই ত্রিভুজগুলোকে আপনি কি বলবেন? সর্বসম বলবেন। কিন্তু সাবধান অবলম্বন করতে হবে, সদৃশকোণীর বৈশিষ্ট্য কখনো সর্বসমতে আনা যাবে না। সদৃশকোণের বৈশিষ্ট্যটা হচ্ছে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটা কোণ অপর আরেকটা ত্রিভুজের তিনটা কোণ সমান হইতে হবে। কিন্তু একটা ত্রিভুজের তিন কোণ অপর আরেকটা ত্রিভুজের তিন কোণের সমান যদি আপনি সর্বসমতে নিয়ে আসেন তাইলে ক্রস। কিন্তু আপনাকে যদি বলা হয় একটি ত্রিভুজের দুটি কোণ, একটি বাহু অপর একটি ত্রিভুজের দুটি কোণ, একটি বাহু পরস্পর সমান, সর্বসম। একটি ত্রিভুজের অন্তর্ভুক্ত দুটি কোণ ও একটি বাহু অপর ত্রিভুজের অন্তর্ভুক্ত দুটি কোণ একটি বাহু সমান, তারপরও সর্বসম। একটি ত্রিভুজের একটি বাহু ও দুটি বাহু এবং অপর একটি ত্রিভুজের একটি কোণ ও দুটি বাহু পরস্পর সমান, তারপর সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য। অর্থাৎ সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য সব ক্ষেত্রে রাজি হবে, কিন্তু একটা ক্ষেত্রে শুধু রাজি হবে না, সেটা হচ্ছে একটু লিখে নেন। একটি ত্রিভুজের তিন কোণ, একটি ত্রিভুজের তিন কোণ অপর ত্রিভুজের তিন কোণের অপর ত্রিভুজের তিন কোণের সমান। অর্থাৎ একটা ত্রিভুজের তিন কোণ যা অপর আরেকটা ত্রিভুজের তিন কোণ তা হইলে তাকে আপনি সদৃশকোণী ত্রিভুজ বলবেন। অন্যথায় বাকি সব বৈশিষ্ট্য আপনি সর্বসমতে নিয়ে আসবেন। কথা নিয়ে আসবেন? সর্বসমতে নিয়ে আসবেন। ম্যাথে চলে গেলাম। দেখেন, একটু মনোযোগ দেই কলিজার ভাই বোন। দেখেন, প্রথম কোশ্চেনটাই আমাদেরকে কি বলেছে দেখেন, 30তম বিসিএস প্রিলিমিনারির কোশ্চেনে আসছে। প্রশ্নটা হচ্ছে, আমাকে প্রশ্ন করা হচ্ছে দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয় বলেছে। একটি ত্রিভুজের ভিন্ন তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহুর সমান, এটা সর্বসম বৈশিষ্ট্য। একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান, এটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। আমাকে বলতেছে একটির দুই কোণ এক বাহু অপরটির দুই কোণ অনুরূপ বাহু সমান, এটা কিন্তু আমার সর্বসমর বৈশিষ্ট্য। একটির দুই বাহু অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু অন্তর্ভুক্ত কোণ সমান, এটাও সর্বসমর বৈশিষ্ট্য। কিন্তু আমাকে বলছে কোন শর্তটি সর্বসমর জন্য যথেষ্ট নয়। আসলে একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান, কারণ একটির তিন কোণ অপরটার তিন কোণের সমান হইলে সেটা সদৃশকোণী ত্রিভুজ হয়। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কারণ এই কনসেপ্টগুলো আপনার ক্লিয়ার থাকলে আপনি কোশ্চেন খুব সহজে উত্তর দিতে পারবেন। পরের কোশ্চেনটা দেখেন কি বলছে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি বলি, এটা ডিরেক্ট সূত্র। এগুলো হচ্ছে আমি চতুর্ভুজে গিয়ে কিভাবে সূত্রগুলোকে মুখস্থ ছাড়াই মনে রাখা যায় এটার কৌশল বলে দিব। কারণ চতুর্ভুজকে বিভক্ত করলে, দুই ভাগে বিভক্ত করলে ত্রিভুজ উৎপন্ন হয়। চতুর্ভুজের সূত্রকে অর্ধেক করলে ত্রিভুজের সূত্র অর্ধ চলে আসে। কিভাবে চলে আসে এটার ব্যাখ্যা পরে পাবেন। দেখেন কি বলছে,
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি কি কোণ? সমকোণী ত্রিভুজ, অতিভুজ। অতিভুজ সংলগ্ন কোণগুলো কি কোণ? সূক্ষ্ম কোণ। কোথায় আসছে? প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2019 সালে আসছে। দেখছেন, এগুলো পড়াইলাম না একটু আগে বেসিক সহ? পড়াইছি কিনা বলেন? একটু আগে বেসিক সহ পড়াইছি। পরের কোশ্চেন দেখেন কি বলছে, মনে রাখবেন একটা ত্রিভুজ গঠন করার জন্য সবসময় ত্রিভুজ গঠন করা যাবে এমনটা না। ত্রিভুজ গঠন করার জন্য আমার একটা যে বৃহত্তর বাহু থাকবে, এই বৃহত্তর বাহু বাদে যে দুইটা বাহু থাকবে ছোট, এই দুইটা বাহুর যোগফল সবসময় বৃহত্তর বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। যেমন এখানে 4 আর 2 যোগ করলে হয় 6, কিন্তু তৃতীয় বাহু যেটা বৃহত্তর সেটাই বড় থেকে গেল। এটা দিয়ে জীবনও কোনোদিন আপনি ত্রিভুজ অঙ্কন করতে পারবেন না, কিন্তু পরেরটা দিয়ে পারবেন। 4 আর 5 কত হয়? 9। এই 9টা 6 থেকে বড়, যার কারণে এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে। 4 আর 2 কত? 6। এই 6 সংখ্যাটা 5 থেকে বড়, এটা দিয়ে আপনি ত্রিভুজ অঙ্কন করতে পারবেন। এখানে 3 আর 4 যোগ করলে হয় 7। এই 7 সংখ্যাটা 6 থেকে বড়, এটা দিয়েও আপনি ত্রিভুজ অঙ্কন করতে পারবেন। 3 জায়গায় পারলেন, এক জায়গায় পারলেন না কেন? এই জায়গায় আপনার শর্ত গ্রহণ করলো না। যদি এরকম হয়, মনে করেন 2, 4 আর 6 এই 3টা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে কি না? আপনি এক কথায় বলবেন ত্রিভুজ গঠন করা যাবে না। কারণ একটাই, এই যে 4 আর 2 যোগ করলে হয় 6, আর বৃহত্তর বাহু 6 সমান হইলেও ত্রিভুজ গঠন করা যায় না। ত্রিভুজ গঠন করার জন্য এই দুইটা বাহুর যোগফল সব সময় তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয়। কি হতে হয়? বৃহত্তর হতে হয়। ক্লিয়ার? ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? শেষ করো। হ্যাঁ ক্লিয়ার। গোলা আওয়াজ চলে না ভাই, গোলা চলে না। পরিচিত দাও। হাই শিয়াম, একটু বকবক কর ভাই। আজকে সারাদিন তো আসলি না, একেবারে অবস্থা খুব খারাপ। আচ্ছা, আমরা বুঝতে পারছি তাই না কলেজের ভাই বোন? না, আজকে অবশ্য সবাই শেয়ার করছে, অনেক শেয়ার করছে, 1000-এর মতো শেয়ার হয়ে গেছে। পরের কোশ্চেন দেখেন কি বলছে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কত আমার কলিজার ভাই? একটা স্থূলকোণ আঁকলাম, খুব ভালো কথা। একটা স্থূলকোণে কি দুইটা স্থূলকোণ থাকে নাকি? একটাই তো থাকে। এই যে একটা স্থূলকোণ, একটা স্থূলকোণ। তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কয়টি? একটি। আমাকে বলা হচ্ছে অতিভুজের বিপরীতে কি থাকে? সমকোণ থাকে। কি থাকে? সমকোণ। তাহলে এটা অতিভুজ, অতিভুজের বিপরীতে কি থাকবে? সমকোণ থাকবে। কি থাকবে? সমকোণ থাকবে। কি থাকবে? সমকোণ থাকবে। কি থাকবে? সমকোণ থাকবে। পরের কোশ্চেন, ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, কখনো যদি আমাকে বলা হয় ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে আসলে ত্রিভুজ আঁকা যায় কয়খানা, তাহলে উত্তরটা কি হবে? একটু ঝটপট বলেন, একটু ঝটপট বলেন, একটু ঝটপট বলেন। এই প্রশ্নের উত্তরটা আমি জানি 90% স্টুডেন্ট ভুল দেবেন আর 10% স্টুডেন্ট রাইট দিবেন। দেন 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 উত্তর দেন, দ্রুত দ্রুত উত্তর দিতে হবে। বলেন, মনে করেন একটা ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, এই যে অতিভুজ, এই অতিভুজ দেওয়া থাকলে এখানে টোটাল সমকোণ আঁকা যাবে কতগুলো? বা ত্রিভুজ দেওয়া থাকলে, মানে একটা অতিভুজ দেওয়া থাকলে এখানে টোটাল মানে ত্রিভুজ আঁকা যাবে কতগুলো? একটা, দুইটা, না অনেকগুলা? কোনটা বলেন? মাশাআল্লাহ, অনেকে উত্তর দিচ্ছেন একটা, অনেকে উত্তর দিচ্ছেন দুইটা, অনেকে উত্তর দিচ্ছেন অনেকগুলো। আসলে অনেকগুলো আঁকা যায়। কেন? কারণ এই অতিভুজটা দেওয়া থাকলে অটো এখানে সমকোণী ত্রিভুজ আঁকার জন্য একটা লম্ব অঙ্কন করেন আর ভূমিযুক্ত অটো করে দেন, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। আবার একটা লম্ব অঙ্কন করেন, সমকোণ হয়ে গেল। আবার একটা লম্ব অঙ্কন করেন, সমকোণ। আবার একটা, আবার একটা, আবার একটা, শত শত এখানে ত্রিভুজ অঙ্কন করতে পারবেন, শত শত ত্রিভুজ অঙ্কন করতে পারবেন। এই জন্য উত্তর হচ্ছে অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়, অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়। কারণ একটা অতিভুজ দেওয়া থাকলে এই অতিভুজের উপর শুধু লম্ব আঁকবেন, ভূমিযুক্ত করে দিবেন, ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে, ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে। এই জন্য অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে এই অতিভুজকে ভেঙ্গে ভেঙ্গে আমরা অনেকগুলো ত্রিভুজ গঠন করতে পারবো। এটা কিন্তু আমাদের আসছে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 সালে প্রাইমারি পরীক্ষায় আসছে। ক্লিয়ার?
ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, একটু আগে পড়িয়েছিলাম ত্রিভুজের যখন লম্ব দ্বিখণ্ডকের কথা বলবে তখন চোখ বন্ধ করে সেটা কি হবে বলেন? পরিকেন্দ্র হবে। সারা জীবন মুখস্থ করছেন, মুখস্থ করা জিনিসটাকে কিন্তু টেকনিকে শিখাই দিছি। বলেন ত্রিভুজ হওয়ার শর্ত কি? যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কে বৃহত্তর। একটু আগে শিখাই আসছি আর না। এবার এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবেন না তাদের তো বিয়ে হবেই না, স্বামী থাকলে পালাই যাইবে, আর বউ থাকলে ডট ডট। বলেন, দ্রুত উত্তর দেন। কি বলছিলাম? কোণের সমদ্বিখণ্ডক যদি আমাকে বলা হয়, আমি কোন কোণগুলোকে সমদ্বিখণ্ডক করতেছি? অন্তস্থ কোণগুলোকে সমদ্বিখণ্ডক করতেছি, আর অন্তস্থ কোণগুলোকে সমদ্বিখণ্ডক করার কারণে আমার অন্তকেন্দ্র তৈরি হয়ে যাবে। তাহলে অন্তকেন্দ্র তৈরি হয়ে গেল, তাহলে উত্তর হবে অন্তকেন্দ্র। কারণ আমাকে যখনই কোণের সমদ্বিখণ্ডক বলবে, কোণের সমদ্বিখণ্ডক মানে অন্তস্থ কোণকে সমদ্বিখণ্ডক করতেছে, আর অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক করার কারণে এটা অন্তকেন্দ্র তৈরি করবে। কি কেন্দ্র তৈরি করবে? অন্তকেন্দ্র তৈরি করবে। ক্লিয়ার? ওকে, সবাই একটু রিঅ্যাকশন ইউজ করবো। কলিজার ভাই বোন, একটু আগে বললাম মোবাইল দিয়ে উদাহরণ দিয়ে বললাম যে আমার এই মোবাইলের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এর ঠিক মধ্যবিন্দুতে যদি আমি আঙ্গুল দুইটা রাখি, এর দুই পাশের ভর সাম্যাবস্থায় থাকে। তার মানে যখনই আমাকে প্রশ্নে বলবে মধ্যমা মানে মধ্যবিন্দু, আর মধ্যবিন্দু দ্বারা কি নিয়ন্ত্রণ করা হয়? ভর নিয়ন্ত্রণ করা হয়, যার কারণে এর নাম হচ্ছে ভর কেন্দ্র। ভর কেন্দ্র। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। 15টা পর্যন্ত এমসিকিউ পড়াবো ইনশাআল্লাহ। দেখেন, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখার তৃতীয় বাহু কি? এটা একটা ত্রিভুজ। খুব মনোযোগ দিতে হবে। এটার মধ্যবিন্দু মনে করেন এই জায়গায়, দেখেন এই বাহুটা যদি আমার 10 মিটার হয়, তাহলে এই জায়গায় এটার সংযোজক সরলরেখার এই বাহুটা হবে এই 10 মিটারের অর্ধেক, এটা হবে 5 মিটার। তার মানে আমাকে বলতে হবে তৃতীয় বাহুর কি? তৃতীয় বাহুর অর্ধেক। উত্তর হবে অর্ধেক। উত্তর হবে গ। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? দেখেন, খুবই সিম্পল একটা প্রশ্ন। 15টা প্রশ্ন করবো, 13, 14, 15, 2টা প্রশ্ন আছে। তাহলে একটা ত্রিভুজ দিলাম, এটা একটা ত্রিভুজ। খুব মনোযোগ দিতে হবে। এই ত্রিভুজের এটার মান এ, এটা হচ্ছে 40 ডিগ্রি দেওয়া, এটা হচ্ছে বি, বিটা হচ্ছে আমার 70 ডিগ্রি দেওয়া। কলিজার ভাই বোন, তাহলে সি কোণটা কত হবে? সি কোণটা 3 কোণের মান 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল আবার 70 ডিগ্রি। তার মানে এই কোণটা পাচ্ছি 70 ডিগ্রি। আর ভূমি সংলগ্ন দুইটা কোণ সমান হইলে তাকে কি কোণী ত্রিভুজ বলে? তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে উত্তর হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আর 2টা প্রশ্ন পড়াবো। দেখেন, খুবই সিম্পল একটা প্রশ্ন করছে। আমাকে বলতেছে কোন তিনটার অনুপাত 1:2:3। তাহলে 1টাকে ধরে নেন x, 2টাকে ধরে নেন 2x, 3টাকে ধরে নেন 3x ইকুয়াল 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। যোগ করেন 6x ইকুয়াল কত ডিগ্রি? 180 ডিগ্রি। x ইকুয়াল কত ডিগ্রি? 180 ভাগ 6 ডিগ্রি। তাহলে কাটাকাটি করেন 3 6 38 ডিগ্রি। কলিজার ভাই বোন, তাহলে x এর মান কত? 30 দ্বিগুণে কত? 60, 3 3 কত? 90। যেখানে 90 ডিগ্রি কোণ আছে সে কোণকে আপনি কি কোণ বলবেন? সমকোণী ত্রিভুজ বলবেন। কি কোণী ত্রিভুজ বলবেন? সমকোণী ত্রিভুজ বলবেন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, দেখেন ত্রিভুজের ধরন। দেখেন, এই ত্রিভুজটার প্রশ্নটার উত্তর দিয়ে আমি আজকে সমাপ্ত ঘোষণা করলাম। ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে, যে কোনো বলছে, এটা বুঝতে হবে আপনাকে। একটা ত্রিভুজ আঁকেন,
একটা ত্রিভুজের যে কোনো বলা মানে বুঝেন, এই ত্রিভুজটার দৈর্ঘ্য যদি হয় 10 মিটার, মধ্যমা 5, এটা যদি হয় 10, মধ্যমা 5, এটা যদি হয় 10, মধ্যমা 5, তাইলে যে কোনো দুইটার কথা যদি বলে আমি এই দুইটা নিলেও একই, এই দুইটা নিলেও একই, এই দুইটা নিলেও একই, তার মানে উত্তর হবে সমবাহু ত্রিভুজ। যদি বলতো যে ত্রিভুজের শুধুমাত্র দুটি মধ্যমা পরস্পর সমান হলে, শুধুমাত্র দুটির কথা যদি বলতো, তাইলে সমদ্বিবাহু। কারণ সমদ্বিবাহু ত্রিভুজের এই দুইটা বাহু সমান হওয়ার কারণে এটা 10 মিটার মানে মধ্যমা 5, এটা 10 মিটার মানে মধ্যমা 5, কিন্তু এটার মধ্যমা কিন্তু সমান হইতো না। তার মানে দুইটা মধ্যমা সমান হইতো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, দুইটা মধ্যমা সমান হইতো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। যদি আমাকে বলতো শুধুমাত্র দুটি মধ্যমা, যে কোনো না বলে যদি বলতো শুধুমাত্র, তাইলে এই শুধুমাত্রের কারণে আমি উত্তর দিতাম সমদ্বিবাহু। কিন্তু আমাকে বলছে যে কোনো দুটি, যে কোনো দুটি বলার কারণে আমার উত্তর হয়ে গেল সমবাহু। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বলেন কনসেপ্ট ক্লিয়ার? ওকে। কলিজার ভাই বোন, ক্লাস কেমন লাগলো একটু ঝটপট কমেন্ট করে জানায় দেন। শরীর আর কুলায় না, শরীর আর কুলায় না, জীবন আর চলে না। তো এই জায়গা থেকে বলবো, শেয়ারকারী, সর্বোচ্চ শেয়ারকারী কি হয়েছে রাজি স্যার ধ্যান তো। আচ্ছা আমি একটু বলে দেই কলিজার ভাই বোন, আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে একটা কোর্স নিয়ে কথা বলি। দেখেন, বাংলাদেশের সবচেয়ে কম সময়ে যদি আপনি জব পেতে চান, তাইলে আপনাকে প্রস্তুতি নিতে হবে 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি। এই 10 থেকে 20তম গ্রেডে আপনি কম সময়ে একটা প্রপার প্রস্তুতি নিতে পারবেন। মাত্র 4 থেকে 5 মাস প্রস্তুতি নিয়ে আপনি আপনার নিজেকে শানিত করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই 10 থেকে 20তম গ্রেডে কিন্তু শুধুমাত্র প্রিলি পরীক্ষা হয় না, বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাগুলোতে প্রিলির পাশাপাশি লিখিত পরীক্ষা হয়। আর আপনি যদি লাকি হন, তাইলে আমি বলবো যে আপনাকে জব মেডিসিনকে চয়েস করতে হবে। কারণ জব মেডিসিনের 10 থেকে 20তম গ্রেডের এক একটা হাইলাইটস হচ্ছে এক একটা ক্রিম। আমি জাস্ট আপনাকে বলে দেই যে 10 থেকে 20তম গ্রেডের আমাদের এক একটা হাইলাইটস আমরা এত সুন্দর করে গুছিয়েছি। আমরা লিখিত সিলেবাস এক জায়গায় দিয়েছি, আমরা প্রিলি সিলেবাস এক জায়গায় দিয়েছি। লিখিত প্রিলি কম্বাইন্ড প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের এই 4টা মেডিসিন যদি আপনারা নিয়ে যান, বাসায় নিয়ে এই 4টা মেডিসিনকে যদি আপনারা ঠিকঠাক ডোজ মানে কমপ্লিট করতে পারেন, আমাদের ক্লাসের সাথে মিলায়ে পড়তে পারেন, আমি বলবো আপনাকে কখনোই কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য বলবো সময় থাকতে নিজেকে তৈরি করতে হবে। 10 থেকে 20তম গ্রেডের এটার কোর্স ফি হচ্ছে মাত্র 1550 টাকা, 1550 টাকা। এই 1550 টাকার মধ্যেই আপনি আবার বই পাবেন 1050 টাকার, 1050 টাকার। কোর্স ফি দাঁড়াচ্ছে কত টাকা? 500 টাকা। ক্লিয়ার? এবার যারা আমরা ভর্তি হতে যাচ্ছি, ভর্তির জন্য যে নাম্বারে যোগাযোগ করব, আমি একটু নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। 01901 এই নাম্বারের শেষে 02 বসাইলেও আমাদের নাম্বারে কল আসবে, 03 বসাইলেও আমাদের নাম্বারে কল আসবে, 04 বসাইলেও আমাদের নাম্বারে কল আসবে, 05 বসাইলেও আমাদের নাম্বারে কল আসবে, 06, 07 যাই বসান সব নাম্বারে জব মেডিসিন, হ্যালো জব মেডিসিন, হ্যালো জব মেডিসিন। ক্লিয়ার? শুধু 01 এর জায়গায় 02, 03, 04, 05 একটা ব্যস্ত আরেকটায়, আরেকটা ব্যস্ত আরেকটায়, আরেকটা ব্যস্ত আরেকটায়। প্রেম করতে গেলে দেখেন না ব্যস্ত দেখায়, তাতে কি সমস্যা? আমরা অপেক্ষা করি, তা আমাদের অপেক্ষা করার দরকার নাই। আমাদের এখানে কেউ প্রেমিক হিসেবে নাই, আমাদের এখানে সবাই সেবা দেওয়ার জন্য আছে, নিবেদিত প্রাণ হিসেবে সবাই আছে। সো আপনি 01 ব্যস্ত দেখলে 02 তে কল দিবেন, 02 ব্যস্ত দেখলে 03 তে কল দিবেন, 03 ব্যস্ত দেখলে 04 এ কল দিবেন। ইনশাআল্লাহ আমাদের নাম্বারে কল চলে আসবে। পরিচয় ভাই বোন, 7:30 শুরু করছেন, এখনো শেষ করেন নাই। ওই 7:30, সকাল 10টায় শুরু করছি, বিকাল 3টায় শুরু করছি, 7টায় শুরু করছি, 10টায় শুরু করছি, চলছে গাড়ি সিজিমপুর, শেষ আর হয় না। যাই হোক পরিচয় ভাই বোন, যারা আমরা ভর্তি হতে যাচ্ছি তারা আমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবো। নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা হচ্ছে ভর্তির সকল ইনফরমেশন পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমি বলবো যে দেখেন,
সার্কুলার 10 থেকে 20তম গ্রেডের প্রতি শুক্র শনিবারে সার্কুলার হয় এবং শুক্র শনিবারে পরীক্ষা থাকে। সো এটা একটা বিগ সার্কুলার এবং এটার সব সার্কুলার চলমান। সো আমি আপনাকে বলবো যে দেখেন, আপনি 2 মাস পরে পড়াশোনা শুরু করলেন, আর আরেকজন 2 মাস আগে পড়াশোনা শুরু করলো। যে 2 মাস আগে পড়াশোনা শুরু করলো সে কোনো একটা সার্কুলার পাইলো, সার্কুলার পাওয়ার পর 3 মাস সময় পাইলো, 3 মাস সময় পাইলো। জাস্ট ফিল করেন, সার্কুলারের পরে 3 মাস, আগের 2 মাস, টোটাল মিলে হইলো কত মাস? 5 মাস। কিন্তু আপনি 2 মাস পরে পড়াশোনা শুরু করলেন, সার্কুলার পাওয়ার পরে আপনি সময় পেলেন 3 মাস। আচ্ছা, আপনি 3 মাস পড়াশোনা কইরা যদি বলেন যে 5 মাস পড়াশোনা করছে তার থেকে বেশি মার্ক অর্জন করবেন, তাহলে আপনি নিতান্তই বোকা। আর সৃষ্টিকর্তা যদি আপনারা সফল করেও, তাহলে আপনার ওই চাকরি খাওয়ার জন্য আবার সৃষ্টিকর্তাই যথেষ্ট। কারণ আপনি ডট ডট। কারণ যে যত বেশি পরিশ্রম করবে, যে যত আগে নিজেকে ডেডিকেটেড করে গড়ে তুলতে পারবে, তারই চাকরিটা হবে। সো 2 মাস আগে থেকে প্রস্তুতি নেন, 1 মাস আগে থেকে প্রস্তুতি নেন, অন্য সবার থেকে এগিয়ে থাকেন। অন্য সবার থেকে এগিয়ে থাকলেই আপনার চাকরি আপনি নিশ্চিত করতে পারবেন। কিন্তু সার্কুলারের আশায়, সার্কুলার কবে হবে, সার্কুলার কবে হবে, এই আশায় আপনি পড়াশোনা শুরু করলেন, 3 মাস সময় পাইলেন, 3 মাসে আপনি কোনো রকমের সিলেবাসটাও শেষ করতে পারলেন না, আলটিমেটলি আপনার চাকরিটা হইল না। লস কার? আপনার না আমার? আপনার। আর যে 5 মাস পড়াশোনা করছে, সার্কুলার পাওয়ার আগে 2 মাস পড়াশোনা করছে, টোটাল মিলে 5 মাস যারা পড়াশোনা করছে তারা কিন্তু সফল হইল। ওরে ভাই, ওরে বোন, এভাবে আর কতদিন এভাবে সময় হেলায় বেলায় সময় নষ্ট করতেছেন? এই সময়ের মূল্যায়ন আপনাকে দিতে হবে। আপনার বাবা, আপনার মা চাতক পাখির মতো আপনার দিকে চেয়ে আছে, আমার সন্তানটা কবে সফল হবে, আর আমি কবে গর্ব করব, আমার ছেলে, আমার মেয়ে অমুক মন্ত্রণালয়ে চাকরি করে, সরকারি চাকরি করে, আমার ছেলে অ্যাডমিন ক্যাডার, আমার মেয়ে অ্যাডমিন ক্যাডার, আমার ছেলে পুলিশ ক্যাডার। এই গর্ব করার জায়গাটা আপনি অর্জন করাচ্ছেন না। বিনিময়ে আপনি শিক্ষিত হয়েছেন শুধুমাত্র আপনার বাবা মাকে অপমান করানোর জন্য। কেন? আপনার বাবা যখন বাজারে যাচ্ছে, আপনাকে ইঙ্গিত করে বলতেছে, কি ও উমুকের বাপ, তোমার ছেলে অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে, এখনো চাকরি পায় না। এই বুলির শিকার আপনার বাবাকে প্রতিদিন হওয়া লাগে। আপনার লজ্জা করে না? আপনি একজন শিক্ষিত ছেলে হয়ে আপনার বাবাকে অপমান করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি আজকে আপনার বাবাকে প্রতিজ্ঞা করেন, বাবা তোমাকে প্রতিজ্ঞা করলাম, মা তোমাকে প্রতিজ্ঞা করলাম, তোমার ছেলে 8 মাসের মধ্যে সফল হবে, তোমার ছেলে 6 মাস পড়াশোনা করবে, অনবরত শ্রম দিবে, এই অনবরত শ্রমের মাধ্যমে তোমার ছেলে সফল হবে। প্রতিজ্ঞা করেন, ফাইজলামি করেন মিয়া। বাবা মাকে অপমান করবেন আর কতদিন? অপমান বন্ধ করেন, নিজেকে তৈরি করেন, অন্য লেভেলে তৈরি করেন। বাবা মাকে আর অপমান করেন না। সামাজিক সাম্যাবস্থায় তাদেরকে গর্ব করার জায়গা করে দেন। আপনি সমাজের একজন আইডল হন, সমাজের একজন মূল্যবান ব্যক্তি হয়ে যান। সময় থাকতে নিজেকে সাধন করেন, সময় চলে গেলে আর সময় আসবে না। সময় থাকতে নিজেকে প্রস্তুত করেন। কলিজার ভাই বোন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আর যারা ভর্তি হতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। সো আল্লাহ হাফেজ।